তো আমরা ফার্স্টে ইলাস্ট্রেটর টুলস দিয়ে শুরু করছি আজকে। ইলাস্ট্রেটর যদি ওপেন করেন, বাসায় ইনস্টল করে যদি ওপেন করেন, দেখবেন এইরকম একটা ইন্টারফেস বা ওয়ার্ক স্পেস আসতেছে আপনার সামনে। তো এই ওয়ার্ক স্পেসগুলো চেঞ্জ করা যায়, ঠিক আছে? চেঞ্জ করা যায় বলতে আপনি যে রাইট সাইডে লেফট সাইডে যে অপশনগুলো আছে বা প্লাস সাব মেনু বারে যে অপশনগুলো আছে এগুলো চাইলে চেঞ্জ করতে পারবেন। ওয়ার্ক স্পেসগুলো চেঞ্জ করার জন্য দেখবেন একবার রাইট সাইডে মিনিমাইজ বাটনের পাশেই আপনার একটা অপশন দেওয়া আছে। এইখানে ওয়ার্ক স্পেস চেঞ্জ করার জন্য বিভিন্ন বিল্ট ইন কিছু ওয়ার্ক স্পেস দেওয়া আছে। এইটা যদি কারো কাছে মনে হয় যে না আমার কাছে এই বিল্ট ইন ওয়ার্ক স্পেসগুলো পারফেক্ট না, সেই ক্ষেত্রে চাইলে আপনি নিজের মতো ওয়ার্ক স্পেস জেনারেট করে নিতে পারবেন। নিজের মতো ওয়ার্ক স্পেস কিভাবে জেনারেট করবেন, এখানে নিউ ওয়ার্ক স্পেস নামের একটা অপশন আছে। এখানে যদি ক্লিক করেন আপনার কাছে নিউ ওয়ার্ক স্পেস, যেই ওয়ার্ক স্পেসটা আপনি ক্রিয়েট করতে চাচ্ছেন সেটার একটা নেম চাবে। তো আপনি এখানে নাম দিয়ে ওকে করলে আপনার ওয়ার্ক স্পেসটা ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে? তো নর্মালি আমরা যারা কাজ করি ইসেনশিয়ালেই কাজ করি। আমি ইসেনশিয়াল দিয়ে আপনাদের দেখাচ্ছি, তারপরে যদি বাসায় কারো মনে হয় যে না আমি নিজের মতো একটা ওয়ার্ক স্পেস জেনারেট করে নেব, সেটা করে নিতে পারেন, ঠিক আছে? তো এখানে আমার ফার্স্টে সবার টপে আসছে আপনার মেনু বারটা। দেন এখানে একটা ব্ল্যাঙ্ক স্পেস আছে যেটা হলো আমার সাব মেনু বার। এখানে অপশনগুলো এখনো দেখাচ্ছে না, এটা একটু পরে দেখাবে। তো লেফট সাইডে আছে আমার টুলবার, আর রাইট সাইডে আছে আরেকটা টুলবার। এখানে বিভিন্ন অপশন দেওয়া আছে যেগুলো আপনার ডিজাইনের কাজে লাগবে। তো দেখেন আমি যদি টুল থেকে এখানে কোনো কিছু ক্লিক করি বা কোনো কিছু নিতে চাই, এটা আসতেছে না। কেন আসতেছে না? এটা আমার ওয়ার্ক স্পেসটা আসছে, কিন্তু এটার মধ্যে কাজ করতে হলে আমার একটা ডকুমেন্ট ক্রিয়েট করতে হবে। তো আমি ডকুমেন্টটা কিভাবে ক্রিয়েট করব, কন্ট্রোল এন চেপে, কিবোর্ডে কন্ট্রোল এন যদি চাপি, নিউ ডকুমেন্টের অপশন আসবে। কন্ট্রোল এন চাপলে নিউ ডকুমেন্টের একটা অপশন এখানে আসবে, বা এখানে ফাইল থেকে নিউতে যেতে পারেন, ঠিক আছে? আমি ডায়েরি নিয়ে আসতে বলছিলাম, আনছেন? আর যারা ডায়েরি আনেন নাই, নেক্সট ক্লাস থেকে ট্রাই করবেন ডায়েরি মেনটেন করার, তাতে সুবিধাটা আপনাদের হবে। যদিও আপনাদের ক্লাসটা ভিডিও হচ্ছে, কিন্তু একটা শর্টকাটের জন্য পুরো ভিডিওটা দেখার কোনো মানে নাই। কারণ এই যে কন্ট্রোল এন, এই একটা শর্টকাটের জন্য পুরো পুরো ভিডিওটা প্লে করার কোনো মানে নাই, ঠিক আছে? তো আপনি জাস্ট ডায়েরিটা ওপেন করলে বুঝতে পারতেছেন যে কন্ট্রোল এন আপনার কিসের শর্টকাট হিসেবে কাজ করতেছে, ঠিক আছে? তো ডায়েরি মেনটেন করার ট্রাই করবেন। তো ফাইলে থেকে নিউতে যাচ্ছি। ফাইলে থেকে যখন নিউতে যাবেন, এখানে নিউ ডকুমেন্টের একটা অপশন আসবে। ফার্স্টে আপনি যে ডকুমেন্টটা ক্রিয়েট করতে চাচ্ছেন সেটার নাম চাবে। আমি দিলাম 111 দিলাম আমার ডকুমেন্টের নাম। আপনারা চাইলে যেরকম খুশি দিতে পারেন। এখানে চাচ্ছে প্রোফাইল। প্রোফাইলটা আমরা কাস্টমই রাখবো। আর লাস্ট ক্লাসে আলোচনা করছিলাম, লাস্ট ক্লাসে দুইজন ছিলেন না মেবি আপনার। আমরা অ্যাকচুয়ালি শিখবো প্রিন্ট মিডিয়ার কাজগুলো এবং ওয়েব মিডিয়ার কাজগুলো, ঠিক আছে? ওয়েব মিডিয়ার মধ্যে আবার ভিডিও যায়, আমরা ভিডিওটা শিখবো না। স্টিল যে কাজগুলো আছে ইমেজ টাইপ যে কাজগুলো আছে সেইগুলো শিখবো, ঠিক আছে? তো যখন প্রিন্ট মিডিয়ার জন্য যে কাজগুলো করা হয়, এটা আমরা চাইলে ইলাস্ট্রেটর দিয়েও করতে পারি, ফটোশপ দিয়েও করতে পারি। আর ওয়েব মিডিয়ার জন্য যে কাজগুলো যায় এটা চাইলে ইলাস্ট্রেটর দিয়েও করতে পারি, ফটোশপ দিয়েও করতে পারি। কিন্তু কিছু কাজের কিছু ধরন অনুযায়ী এটাকে আমার ভাগ করতে হবে, কোনটা আমরা ইলাস্ট্রেটর দিয়ে করব, কোনটা ফটোশপ দিয়ে করব, ঠিক আছে? যেমন প্রিন্ট মিডিয়া যে কাজগুলা, এইগুলা ম্যাক্সিমাম ক্ষেত্রেই আপনি যখন ইলাস্ট্রেটর দিয়ে করবেন সেটা আপনার কাছে ইজি হবে। ওয়েব মিডিয়ারও কিছু কাজ আপনার ইলাস্ট্রেটর করতে ইজি হবে, কিন্তু ওই যে আমি বলছিলাম না যে ভেক্টর গ্রাফিক্স এবং রাস্টার গ্রাফিক্স, ফটোশপে কিন্তু ভেক্টর গ্রাফিক্স রাস্টার গ্রাফিক্স দুটোটা করা যায়, ঠিক আছে? কিন্তু ভেক্টর গ্রাফিক্সটা করা আপনার ইলাস্ট্রেটর করাটা বেশি ইজি, ঠিক আছে? আর ইলাস্ট্রেটরে আপনার রাস্টার গ্রাফিক্সের খুব অল্প কাজ করা যায়, তাও বিভিন্ন রকম জোড়াতালি দিয়ে করতে হয়, ঠিক আছে? তো ইলাস্ট্রেটরে রাস্টার গ্রাফিক্সের কাজ করাটা একবারেই আমরা প্রেফার করি না।
আপনি ভেক্টর গ্রাফিক্সের কাজগুলো ইলাস্ট্রেটর করবেন, আর রাস্টার গ্রাফিক্সের কাজগুলো ট্রাই করবেন ফটোশপে করার। ট্রাই করবেন কি অ্যাকচুয়ালি ফটোশপ দিয়ে রাস্টার গ্রাফিক্স কাজগুলো করা ইজি হয় অনেক, ঠিক আছে। তো এখানে প্রোফাইলটা চাইলে আমরা কাস্টম রাখতে পারি, বা আপনি যে কোন মিডিয়ার জন্য কাজ করতে চাচ্ছেন, কাজ করতে যাচ্ছেন সেটা আপনি সিলেক্ট করে দিতে পারেন। লাইক যদি প্রিন্ট মিডিয়ার জন্য ধরেন আপনার যে ফাইনাল আউটপুটটা আছে, প্রিন্ট মিডিয়া কি, আপনার ফাইনাল আউটপুটটা এরকম একটা হার্ড কপিতে আসবে প্রিন্ট মিডিয়ার কাজগুলো, ঠিক আছে। আপনি যখন একটা র মাদার ফাইল সেভ করে ফেলবেন, এটা যখন ক্লায়েন্টকে দিবেন, ক্লায়েন্ট এটা প্রিন্টে দিবে, প্রিন্টে প্রেসে দিবে আর কি, প্রেসে দেওয়ার পর সেটা প্রিন্ট হয়ে আউটপুটটা এইরকম হার্ড কপিতে আসবে, ঠিক আছে। আপনার ডিজাইনটা হার্ড কপিতে আসবে। আর ওয়েব মিডিয়ার জন্য আপনার এটা টোটালি ভার্চুয়াল ওয়ার্ল্ডের জন্য আমরা বিভিন্ন ওয়েবসাইট ইউজ করতে পারি বা সোশ্যাল মিডিয়াতে ইউজ করতে পারি ওয়েব মিডিয়ার কাজগুলা। তো আমি আপাতত কাস্টমই রাখছি। আপনারা যদি চান এইখানে চাইলে প্রোফাইলটা চেঞ্জ করতে পারেন। কাস্টমই রাখলাম। নাম্বার অফ আর্টবোর্ড আপাতত আমাদের 1ই থাকবে। এখানে আর্টবোর্ড নাম্বার অফ আর্টবোর্ড বাড়ানো যায়। আর্টবোর্ড কি এটা একটু পরে দেখাচ্ছি। তো এখানে সাইজ দেওয়া আছে কাস্টম। এখানে কাস্টমে যদি ক্লিক করেন, অপশনে যদি ক্লিক করেন, তাহলে এখানে বিল্ট ইন কিছু সাইজ দেখাবে। ধরেন এই বিল্ট ইন সাইজের মধ্যে A4 সাইজ তো চিনেন সবাই নাকি? তো A4 মানে নর্মাল যে পেজগুলোর সাইজ হয় এটাকে A4 সাইজ বলে। তো আপনি যদি A4 সাইজে ক্লিক করেন, আপনার হাইট ওয়াইড দেখবেন চেঞ্জ হয়ে যাচ্ছে অটোমেটিক, ঠিক আছে। আর এই বিল্ট ইন সাইজের বাইরে যদি কোনো সাইজ দরকার হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রেই আপনার বিল্ট ইন সাইজগুলো কোনো কাজেই লাগবে না। আমরা শেখার ক্ষেত্রে বিল্ট ইন সাইজগুলো ইউজ করব, কিন্তু ম্যাক্সিমাম ক্লায়েন্ট যখন আপনাকে কাজ দেবে ম্যাক্সিমাম ক্ষেত্রে বিল্ট ইন সাইজগুলো কাজে লাগবে না। ক্লায়েন্ট আপনাকে কাস্টম কোনো সাইজ দিয়ে দিবে, ঠিক আছে। তো যদি কাস্টম কোনো সাইজ দিতে হয় সেক্ষেত্রে হাইটে ক্লিক করবেন। হাইটে ক্লিক করার পরে যে সাইজটা দেওয়া আছে এটাকে চাইলে আগে রিমুভ করতে পারেন। রিমুভ করার পর আপনি যে নতুন সাইজটা দিতে চাচ্ছেন সেটাকে টাইপ করতে পারেন, বা চাইলে এইখানে তো যেই সাইজটা দেওয়া ছিল ফার্স্টে এটাকে মার্ক করে আপনার যে সাইজটা দরকার সেটাকে টাইপ করে দিতে পারেন। লাইক আমি লিখলাম 1000 পিক্সেল ইনটু 1000 পিক্সেল। এখন পিক্সেলটা কি? তো পিক্সেলটা অ্যাকচুয়ালি বোঝায় যে আপনি যে সাইজটা নিচ্ছেন এটা কোন মাপে নিচ্ছেন, মানে কোন এককে নিচ্ছেন। আপনার সাইডে দেখেন এই যে হাইট ওয়াইটের সাইডে একটা অপশন দেওয়া আছে ইউনিটস। এখানে যদি ক্লিক করেন এখানে মেজারমেন্ট করার অনেকগুলা একক দেওয়া আছে। এখান থেকে যেইটা আপনার যখন দরকার সেটা নিতে পারেন। নর্মালি ওয়েব মিডিয়ার জন্য পিক্সেলটা ইউজ করা হয়, আর আপনার প্রিন্ট মিডিয়ার জন্য ইঞ্চি, সেন্টিমিটার বা মিলিমিটার ইউজ করা হয়, ঠিক আছে। তো আমরা আপাতত এটাকে ইঞ্চিতে কনভার্ট করে নেই। আমার সাইজটা নেওয়া ছিল পিক্সেলে, 1000 পিক্সেল 1000 পিক্সেল। আমি যদি এটাকে ইঞ্চিতে কনভার্ট করি, দেখেন এখানে আমার হাইট ওয়াইটটা ওই পিক্সেলটাকে কনভার্ট করে ইঞ্চিতে নিয়ে নিচ্ছে, ঠিক আছে। এখানে জাস্ট এই যে ইউনিটের উপর যদি ক্লিক করেন অপশনে, এখানে একটা স্লাইডার দেওয়া আছে, স্লাইডার এখানে ক্লিক করলে আপনি যেটা নিতে চান ওইটাতে ক্লিক করলেই আপনার ওইটা অটোমেটিক কনভার্ট হয়ে যাবে হাইট ওয়েটটা। হ্যাঁ, 1000 পিক্সেল অনুযায়ী। আচ্ছা, আমি 1000 পিক্সেলকে ইঞ্চিতে কনভার্ট করে নিচ্ছি। এখন পিক্সেল কি জানেন সবাই? পিক্সেল কি জানেন না? ছবি তো সবাই তুলেন মোটামুটি, হ্যাঁ। একটা একটা ডিজাইনের সবচেয়ে ক্ষুদ্রতম অংশকে বলা হয় পিক্সেল। একটু আগে আমরা 64 বিট 32 বিট নিয়ে আলোচনা করতেছিলাম। বিট কি জানেন? একটা ডেটার সবচেয়ে ক্ষুদ্রতম অংশকে বলা হয় বিট, ঠিক আছে। একটা ডেটার সবচেয়ে ক্ষুদ্রতম অংশকে বলা হয় বিট, একটা ডিজাইনের সবচেয়ে ক্ষুদ্রতম অংশকে বলা হয় পিক্সেল, ঠিক আছে। তো আমরা কি বললাম, প্রিন্ট মিডিয়ার জন্য আমরা নরমালি ইঞ্চিটা ইউজ করব। নরমালি কি প্রিন্ট মিডিয়ার জন্য ইঞ্চি, সেন্টিমিটার এবং মিলিমিটার এর বাইরে আপনি কিছু ইউজ করতে পারবেন না।
ঠিক আছে। আর ওয়েব মিডিয়ার জন্য চাইলে ইঞ্চি ইউজ করতে পারেন, কিন্তু ইঞ্চিটা ওইখানে প্রেফারেবল না। ঠিক আছে। ওয়েব মিডিয়ার জন্য নর্মালি আপনার পিক্সেলটা ইউজ করা হয়, কারণ ওইখানে সব মাপই দেওয়া থাকে আপনার পিক্সেলে। ঠিক আছে। ঠিক আছে, ওয়েব মিডিয়াতে সব মাপই আপনি পাবেন পিক্সেলে। লাইক আমি যদি একটা ওয়েবসাইট ভিজিট করি, কার্স ফর হোমে দেখি, ধরেন এখানে একটা সাইট আসছে, এই সাইটের মধ্যে একটা ইমেজ দেওয়া আছে। ঠিক আছে। এই এই ইমেজের সাইজটা যদি আমি এখানে ইন্সপেক্ট করি, দেখেন রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্ট করলাম, এখন দেখেন একটা সাইজ দেখাচ্ছে আমার এইখানে। ওই ইমেজের সাইজটা দেখাচ্ছে না, অন্য একটা পোর্শনের সাইজ দেখাচ্ছে। এই সাইজটা যেই এককে দেখাচ্ছে সেটা হলো পিক্সেল। ওয়েব মিডিয়ার নর্মালি ওয়েব মিডিয়ার যত কাজ হয় নর্মালি পিক্সেলে হয়। ঠিক আছে। আপনি যদি এইটাকে ইঞ্চিতে করতে যান, দেখবেন আপনার যে কি বলে আর্টবোর্ডটা, যে এটা বিশাল আকারের একটা আর্টবোর্ড আসছে, যেটার মধ্যে আপনি কাজই করতে পারতেছেন না, আপনার লোডিংই হচ্ছে না ইলাস্ট্রেটর। সো ওয়েব মিডিয়ার ম্যাক্সিমাম কাজগুলো আপনার পিক্সেলে করা হয়, আর প্রিন্ট মিডিয়ার ম্যাক্সিমাম কাজগুলো ইঞ্চিতে করা হয়, বা সেন্টিমিটার হতে পারে বা মিলিমিটার হতে পারে। তো এখানে আমরা ইউনিটসটা বুঝলাম, সাইজ কিভাবে দিবেন, কাস্টম সাইজ কিভাবে দিবেন এটা দিলাম। দেখেন আমি যখন এখানে কোনো টাইপ করে সাইজ দিছি, সাইজটা কিন্তু অটোমেটিক এখানে কাস্টম নিয়ে নিছে। আমি কিন্তু ফার্স্টে এখানে A4 সিলেক্ট করা ছিল। তারপর আসছে তারপরে একটা অপশন দেওয়া থাকে যে আপনি যেই আর্টবোর্ডটা নিতে যাচ্ছেন সেটা কি ভার্টিক্যালি নেবেন নাকি হরিজন্টালি নেবেন। তো এই অপশনটা এখানে দেওয়া আছে, আপনি যদি চান এখানে ভার্টিক্যালি নিতে চান নিতে পারবেন, হরিজন্টালি যদি নিতে চান নিতে পারবেন। ঠিক আছে। তো দেন আসতেছে ব্লিড মার্ক। ব্লিড মার্কটা আমরা আপাতত স্কিপ করে যাচ্ছি, ব্লিড মার্কটা আমরা ফিউচারে দেখব যে ব্লিড মার্কটা কি। দেন অ্যাডভান্স কিছু ফিচার আছে, আপনারা যারা ইনস্টল করবেন আপনাদের হয়তো বা এরকম অ্যাডভান্স ফিচারটা হাইড থাকতে পারে। যদি কেউ দেখতে চান দেখতে পারেন। এখানে কালার মোড দেওয়া আছে RGB, রাস্টার মোড দেওয়া আছে আপনার আপনার হাই। হাই বলতে এখানে 300 PPI বোঝায়। PPI মানে হচ্ছে আপনার পিক্সেল পার ইঞ্চিস, মানে একটা ইঞ্চিতে আমার 300 পিক্সেল থাকবে। ঠিক আছে। তো আর প্রিভিউ মোড দেওয়া আছে ডিফল্ট, এটা ডিফল্টই থাকবে। দেন এখানে কালার মোডটা দেওয়া আছে, দেখেন কালার মোড এখানে দুইটা অপশন দেওয়া আছে, CMYK এবং RGB। এখন CMYK কি আর RGB কি, এটা নিয়ে আমরা আজকের ক্লাসে না নেক্সট ক্লাসে একটু আলোচনা করব। এখানে কালার নিয়ে একটা ক্লাস টপিক দেখানো হবে আপনাদের। তো সেখানে CMYK কি আর RGB কি আমি ব্রিফলি আলোচনা করে দেব। আপাতত জাস্ট দুইটার মানেটা বলতেছি। RGB দিয়ে এখানে বোঝায় রেড গ্রিন ব্লু। রেড গ্রিন ব্লু এই তিনটা কালার কম্বিনেশনের যে কালার এটা আসে সেটাকে বলা হয় RGB। আর হলো CMYK দিয়ে বোঝাচ্ছে সায়ান, মেজেন্টা, ইয়েলো এবং কি কালার। কি বলতে এখানে বোঝাচ্ছে ব্ল্যাক। ব্ল্যাক কালারকে বলা হয় কি কালার। ঠিক আছে। তো CMYK দিয়ে বোঝাচ্ছে আপনার সায়ান, মেজেন্টা, ইয়েলো, কি। আর হলো আপনার RGB দিয়ে বোঝাচ্ছে হলো রেড গ্রিন ব্লু। ঠিক আছে। আমরা আপাতত কালার মোডটা RGB সিলেক্ট করলাম, কিন্তু নরমালি যেহেতু আপনার ইলাস্ট্রেটরের কাজগুলা প্রিন্ট মিডিয়ার কাজগুলো বেশি করা হয়, তো আমাদের যে প্রিন্টারগুলো আছে এইগুলা ম্যাক্সিমামই থাকে CMYK ফরম্যাটে। আমাদের RGB প্রিন্টার, বাংলাদেশে RGB প্রিন্টার খুবই কম। ঠিক আছে। তো তাই আমরা নরমালি CMYK কালারটাই বেশি ইউজ করি প্রিন্ট মিডিয়ার জন্য। তো যদি কেউ প্রিন্ট মিডিয়ার জন্য কাজ করেন
আর সিএমওয়াই কে ইউজ করলে আরেকটা কি হয়, আপনি এখানে কালার অপশন বেশি পাচ্ছেন, তো কালার শেড গুলো মেলাতে আরো বেশি সুবিধা হয় আরজিবি চেয়ে। তো আমি কালার মোডটা যেহেতু আরজিবি ছিল ওইটাকে কনভার্ট করে সিএমওয়াই কে করে নিলাম, দেন ওকে করছি। ওকে করার পর দেখেন একটা হোয়াইট স্পেস আসছে আপনার সামনে। যে হোয়াইট এরিয়াটা আসছে সেটাকে বলা হয় আপনার আর্টবোর্ড। আপনি এতক্ষণ যে কাজটা করছেন সেটা করছেন হলো ডকুমেন্টটাকে ক্রিয়েট করছেন, সাইজগুলা দিয়ে ওইখানে একটা ডকুমেন্ট ক্রিয়েট করছেন। যে ডকুমেন্টটা ক্রিয়েট করছেন এইখানে দেখেন এই যে সাব মেনু বারের নিচে আপনার ডকুমেন্টের নামটা আছে, ডকুমেন্টের নামটা দিয়ে এইখানে 50% লেখা আছে, দেন সিএমওয়াই কে লেখা আছে প্লাস প্রিভিউ লেখা আছে। তো 50% দিয়ে কি বোঝাচ্ছে যে আপনার যেই ডকুমেন্টটা ক্রিয়েট করছেন এইটা 50% জুমে আছে। ঠিক আছে, আমি যদি জুম কমাই এইখানে আবার চেঞ্জ হবে। ঠিক আছে, তো 50% জুমে আছে এইটা বোঝাচ্ছে। যে দেখছেন আমি এই যে জুম বাড়াচ্ছি এখানে 100% চলে আসছে। ঠিক আছে, আর সিএমওয়াই কে দেখাচ্ছে হলো আপনার, এটা হলো আপনার কালার মোডটাকে বোঝাচ্ছে। আর প্রিভিউ মোডটা বলতে আপনি যে কাজ করতেছেন এটা ভিজিবল থাকবে, কারণ আপনি যদি একটা রেক্টেঙ্গুলার নেন এটা কালার শো করতেছে। আরেকটা অপশন আসে সেটা হলো লেআউট, ওটা আমরা ফিউচারে দেখব। তো ডকুমেন্টের এই অপশনটা বুঝতে পারছি, দেন আসি এইখানে নিচে আপনার কি বলে আর্টবোর্ডে। আর্টবোর্ডটা হ্যাঁ জুম করার, এটা আমি এখনই বলতাম অবশ্য। জুম করার জন্য দুইটা হয়তো জুম করতে পারেন, একটা হলো কন্ট্রোল প্লাস দিয়ে জুম করতে পারেন, জুম ইন, কন্ট্রোল মাইনাস দিয়ে জুম আউট করতে পারেন। ঠিক আছে, আরেকটা অপশন হলো আপনার অল্টার প্রেস করে ধরে রেখে মাউসের রোলারটা যদি উপরের দিকে রোল করেন জুম ইন হবে, রোলারটা যদি নিচের দিকে রোল করেন জুম আউট হবে। ঠিক আছে, নরমালি শর্টকাট ওয়ে হলো আপনার অল্টার প্রেস করে মাউসের রোলারটা রোল করা। ঠিক আছে, এখন কারো যদি মাউসের রোলারটা কাজ না করে, কারণ আপনি কাজ করতেছেন কাজ করা অবস্থায় রোলারটা নষ্ট হয়ে যেতে পারে। যেমন আমার কিছুদিন আগে হয়েছিল যে আমি রাত্রে একটা কাজ করতেছিলাম, ওই রোলার রোল করতে করতে আমার রোলার নষ্ট হয়ে গেছে। তখন আমি চাইলে যে কন্ট্রোল প্লাস দিয়ে জুম ইন করতে পারি, কন্ট্রোল মাইনাস দিয়ে চাইলে জুম আউট করতে পারি। ঠিক আছে, দুটোটা অপশনই আছে আপনাদের কাছে। বাট এটাও যদি না হয়, এখানে জুম টুলের একটা টুল দেওয়া আছে, আপনি যদি জুম টুলটা সিলেক্ট করে যেইটুকু এরিয়াকে আপনি জুম করতে চাচ্ছেন সেইটুকু এরিয়াকে মার্ক করেন তাহলে ওইটুকু এরিয়া জুম হয়ে যাবে। ঠিক আছে, এটা গেল আপনার কিভাবে জুম ইন জুম আউট করবেন। তো আর্টবোর্ড নিয়ে কথা বলতেছিলাম, আর্টবোর্ডটা অ্যাকচুয়ালি কি, আপনার যেই ইউজফুল একটা ডিজাইনে ইউজফুল যে কন্টেন্টগুলা সেইটা আপনার আর্টবোর্ডের মধ্যে রাখতে হবে। আপনি যদি আর্টবোর্ডের বাইরে কোনো কন্টেন্ট রাখেন সেটা আপনার ডিজাইন হিসেবে কাউন্ট হবে না অ্যাকচুয়ালি, মানে ডিজাইনের ইউজফুল কিছু না। ওটা আপনি আউটসাইডে কিছু রাখছেন যেটা আপনার ফিউচারে কাজে লাগতে পারে, বা আগে থেকে ছিল যেটাকে আপনি সরায় রাখছেন, ডিলিট না করে সরায় রাখছেন, যদি ফিউচারে লেগে যায় আবার এরকম একটা অপশন রেখে দিচ্ছেন আপনি। তো আপনার একটা ডিজাইনে নর্মালি ইউজফুল যে অংশগুলা সেটাকে মাস্ট বি আপনার এই আর্টবোর্ডের মধ্যে রাখতে হবে। ঠিক আছে, যদি আর্টবোর্ডের মধ্যে না রাখেন সেক্ষেত্রে আপনি যদি ওয়েব মিডিয়ার জন্য কোনো কিছু ফাইনাল আউটপুট নেন, সেক্ষেত্রে আপনার ওই আর্টবোর্ডের বাইরে যেগুলো রাখতেছেন সেগুলো আনতে পারবেন না, আর সেগুলো যদি আনতে চান আপনার ডিজাইনটা নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা যত ইউজফুল জিনিস আছে আর্টবোর্ডের মধ্যে রাখবো। আর আর্টবোর্ডটা বলতে এই যে হোয়াইট যতটুকু এরিয়া আমার এখানে শো করতেছে সেটাকে বোঝানো হয় আর্টবোর্ড। ঠিক আছে, তো ফার্স্টে যেরকম বলছিলাম এখানে আমার ফার্স্টে আসতেছে মেনু বার। মেনু বারের মধ্যে প্রত্যেকটা মেনুর মধ্যে আরো অনেক সাব মেনু দেওয়া আছে, এগুলা বাসায় দেখবেন। সবকিছু আমার এখানে আজকে একদিনে দেখানো পসিবল না। আমি যদি শুধুমাত্র মেনুর অপশনগুলা এবং টুলগুলা নিয়ে আলোচনা করি, এই এই একটা ক্লাস নিতে মানে একটা টপিক দেখাইতে আমার 10টা ক্লাস লাগবে যে আমি সবগুলো অপশন নিয়ে কথা বলি।
তো আমি আপাতত আপনাদের মেনুর কোনো অপশন নিয়ে তেমন কিছু দেখাবো না, যখন যেটা কাজে লাগবে সেটাকে দেখাই দিব। ঠিক আছে? তো আমরা আপাতত ধরেন মেনু বারের মধ্যে আপনারা এইটা বাসায় দেখবেন যে সাব মেনু যেগুলো আছে সেগুলা কোনটা কি কাজে লাগে। আপনি যদি ক্লিক করে দেখেন আপনার কোনো প্রবলেম হবে না, সফটওয়্যারে কোনো প্রবলেম হবে না বা অ্যাপসে কোনো প্রবলেম হবে না, আপনার পিসিতে কোনো প্রবলেম হবে না। ঠিক আছে? আপনি চাইলে সবগুলো একটু প্র্যাকটিস করে দেখতে পারেন। প্রত্যেকটা মেনুর মধ্যে অনেকগুলো সাব মেনু দেওয়া আছে। আর উইন্ডোজটা আপাতত দেখার দরকার নাই। উইন্ডোজের মধ্যে অ্যাকচুয়ালি এই যে রাইট সাইডে যে মেনুর অপশনগুলো আমি বলছিলাম, সরি রাইট সাইডে যে টুলসের অপশনগুলো, ওই উইন্ডোর মধ্যে এই টুলগুলা আছে আর কি। ধরেন এইখানে কিছু টুলস দেওয়া আছে, সবগুলা টুলস এখানে নাই। এর বাইরে যদি কোনো টুল দরকার হয় সেটা আমি উইন্ডোতে যেয়ে সেই টুলটাকে নিয়ে আসতে পারি। ঠিক আছে? ধরেন আমার যদি এখন নেভিগেটর দরকার হয়, যে এখানে নেভিগেটর একটা অপশন দেওয়া আছে, যদি নেভিগেটর দরকার হয় দেখেন এই জায়গায় রাইট সাইডে কোনো জায়গায় লেখা নাই নেভিগেটর। তো আমি যদি নেভিগেটর দরকার হয় জাস্ট নেভিগেটর উপর ক্লিক করব, এই যে নেভিগেটর একটা অপশন এইখানে চলে আসছে, দেখছেন? তো হেল্পফুল যে টুলগুলো এটা চাইলে আমি আপনার উইন্ডো থেকে নিয়ে আসতে পারবো। ঠিক আছে? আর হেল্প মানে বুঝতেছেন, এটা আপনি ওই অ্যাডোবির সাথে কানেক্ট করতে হবে। তো হেল্পের আমার কোনো কাজ নাই আপাতত। আপনার ভিউ পর্যন্ত বাকি যতগুলা আছে, ফাইল থেকে ভিউ পর্যন্ত যেগুলো আছে এগুলো চাইলে দেখতে পারেন, চাইলে উইন্ডোর অপশনগুলোও একটা একটা এনে দেখতে পারেন। ঠিক আছে? দেন মেনু বারের নিচে আসতেছে সাব মেনু বার। সাব মেনু বারে এইখানে আপনার আপনি যেই টুলসটা নিয়ে কাজ করতেছেন সেই টুলসের সাথে রিলেটেড কিছু হেল্পফুল কিছু টুলস এই মানে অপশন সাব মেনু বারে শো করবে। মানে ওই টুলসের হেল্পফুল কিছু অপশন আপনার সাব মেনু বারে শো করবে। ঠিক আছে? লাইক আমি যদি এখানে এখন আমার সিলেকশন টুলটা সিলেক্ট করা আছে, এখন দেখেন মেনু বারে যে অপশনগুলো আছে, আমি যদি টাইপ টুলটাকে সিলেক্ট করি আমার অপশনগুলো বেড়ে যাচ্ছে। ঠিক আছে? বা পেন টুলকে সিলেক্ট করি আবার অপশনগুলো কমে যাচ্ছে। ইরেজার টুল ক্লিক করলে হচ্ছে না। এভাবে ধরেন এক একটা টুলের জন্য আপনার সাব মেনু বারের অপশনগুলো চেঞ্জ হবে। ঠিক আছে? এক একটা টুলের জন্য এক একটা সাব মেনু বারের অপশন আসবে, সাব মেনু বারে এক একটা অপশন আসবে আর কি। তো এবার আমরা টুলস গুলা নিয়ে আলোচনা করি। এটা ফার্স্টে বলছিলাম লেফট সাইডে আমার কিছু টুলস দেওয়া আছে যেটা দিয়ে আমি কাজ করব, আর রাইট সাইডে আরো কিছু টুলস দেওয়া আছে যেটা দিয়ে ওই কাজটাকে আরো বেশি গর্জিয়াস করব। ঠিক আছে? তো আমরা লেফট সাইডে টুলস দিয়ে আগে আলোচনা করি। ওয়ার্ক স্পেসটা সম্পর্কে তো সবাই, ওয়ার্ক স্পেসটা কি আর দেখাতে হবে? আচ্ছা, ওয়ার্ক স্পেসটা তাও আবার একটু দেখাই দিচ্ছি। ধরেন ইসেনশিয়ালে আমার এই অপশনগুলো এখানে আছে, ইসেনশিয়াল ওয়ার্ক স্পেসে এই অপশনগুলো এখানে আছে। আমি যদি এটাকে চেঞ্জ করে অটোমেশনে নেই, ফার্স্টে একটা অপশন দেওয়া আছে অটোমেশন, আর এইখানে যে রাশেদ লেখা আছে এটা আমি নিজে ক্রিয়েট করছিলাম দেখানোর জন্য। ঠিক আছে? তো ফার্স্টে যদি অটোমেশন ক্লিক করি দেখেন আমার সবগুলো অপশন চেঞ্জ হয়ে গেছে, রাইট সাইডের অপশনগুলো চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে? আবার যদি প্রিন্টিং এ ক্লিক করি অপশনগুলো চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে? তো এইভাবে চাইলে আপনি ওয়ার্ক স্পেস চেঞ্জ করে কাজ করতে পারেন। ঠিক আছে? আচ্ছা, এখন টুলস নিয়ে আলোচনা করি। ফার্স্টে আসতে আসতে আমার সিলেকশন টুল। ঠিক আছে? সিলেকশন টুলের নাম থেকে আমরা বুঝতে পারছি এটার কাজ হলো কোনো একটা অবজেক্টকে সিলেক্ট করা। রেক্টেঙ্গুলার কিভাবে নিচে এটা পরে দেখাচ্ছি, আমি যে সিলেকশন টুলের কাজটা দেখাচ্ছি। কারণ আপনার এখানে একটা কন্টেন্ট আছে, একটা ডিজাইন আছে যেটাকে আপনি সিলেক্ট করতে চাচ্ছেন। তো সিলেকশন টুল দিয়ে চাইলে এটাকে সিলেক্ট করতে পারবেন। সিলেকশন টুলটা সিলেক্ট করে আপনি যদি মাউসের লেফট বাটন ওই কন্টেন্টের উপর ক্লিক করেন, লেফট বাটনটা, তাহলে ওই যে ডিজাইনটা আছে বা কন্টেন্টটা আছে সেটা আপনার সিলেক্ট হবে। চাইলে সিলেকশন টুল দিয়ে মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে রেখে মাউসটাকে যদি ড্র্যাগ করেন সেটা মুভ হবে। ঠিক আছে? দুইটা কাজ গেল। আরেকটা কাজ হলো আপনি যদি সিলেকশন টুলটা সিলেক্ট থাকা অবস্থায় আপনার মাউসটাকে আপনার যে অবজেক্টটাকে সিলেক্ট করছেন এটার কর্নারে নেন বা সাইডে নেন,
যে দেখেন সাইডে কিছু বক্স দেখাচ্ছে, আমার কিছু পয়েন্ট দেখাচ্ছে। এখানে যদি মাউসের কার্সরটা নেন, মাউসের কার্সরটা যদি এখানে নেন, আপনার দেখেন মাউসের আইকনটা চেঞ্জ, কার্সরের আইকনটা চেঞ্জ হয়ে গেছে। এখন আপনি চাইলে এই অবজেক্টটাকে ছোট বা বড় করতে পারেন, ঠিক আছে? তো সিলেকশন টুল দিয়ে আপনি চাইলে এই কাজগুলো করতে পারবেন। সরি, সিলেকশন টুল গেল। আর এটা কি নোট করছিলেন কিভাবে জুম ইন জুম আউট করবেন? আর কন্ট্রোল জেড, যদি কন্ট্রোল জেড ক্লিক করেন, আপনি যে অ্যাকশনটা নিছেন এটা আনডু হবে, এটা না আনডু হবে। লাইক আমি এই রেক্টেঙ্গেলটা এখানে নিছি, কন্ট্রোল জেড যদি ক্লিক করি সেটা আগের পজিশনে চলে আসছে, মানে আমি যে অ্যাকশনটা নিছিলাম সেই অ্যাকশনটা আনডু হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, ওয়ার্ডেও কন্ট্রোল জেড প্রেস করলে আনডু হয় না? হ্যাঁ, ওইটাই আনডু, ওইটাই আনডু, ঠিক আছে? মানে আপনি যে অ্যাকশনটা নিছিলেন সেটাকে আপনি আবার ব্যাক করলেন, ঠিক আছে? ডিলিট করার জন্য তো ডিলিট বাটন আছে। আর এই আনডুটাকে যদি আবার রিডু করতে চান সেক্ষেত্রে কন্ট্রোল শিফট জেড প্রেস করবেন, কন্ট্রোল শিফট জেড, কন্ট্রোল শিফট জেড, ঠিক আছে? কন্ট্রোল শিফট জেড প্রেস করলে আপনার জেড বলেন আর জি বলেন, অনেকে জি বলে অনেকে জেড বলে, ঠিক আছে? তো ওইটা প্রেস করলে আপনার যে আনডুটা করছিলেন এটা আবার রিডু হবে, ঠিক আছে? এগুলা নোট করে নিলে ভালো হবে আপনাদের জন্য। আমি বারবার বলতেছি, হয়তোবা আপনাদের কাছে বিরক্তিকর মনে হতে পারে, কিন্তু ফিউচারে দেখবেন এটা অনেক ভালো একটা অ্যাডভাইস ছিল। আর আমি, হ্যাঁ করবেন, কিন্তু এখন যদি করতে যান এখন আপনারা কিছু বুঝতে পারবেন না, ঠিক আছে? অবশ্যই থাকবো, অবশ্যই থাকবো। আপনাদের এখানে প্রত্যেকটা ক্লাসের লাস্টে আধা ঘন্টা টাইম দেওয়া হবে প্র্যাকটিস করার জন্য, ঠিক আছে? আর আমি যখন দেখাবো তখন ট্রাই করবেন ফোকাস করার জন্য। আপনার ওইখানে করার তেমন একটা দরকার নেই, আপনারা ট্রাই করবেন যাতে দেখতে পারেন। আমি যে শর্টকাটগুলো বলতেছি চাইলে এটা লিখতে পারেন। আমি একটা জিনিস আমি ট্রাই করি প্লাস আমার মনে হয় যে আমি একটা জিনিস 3 বার রিপিট করি মিনিমাম। আপনারা নোটিস করছেন কিনা জানি না, আমি একটা কথা 3 বার রিপিট করি। মানে এটা অনেকের কাছে বিরক্তিকর মনে হতে পারে। হ্যাঁ, অনেকের কাছে বিরক্তিকর মনে হতে পারে যে কেন স্যার 3 বার রিপিট করতেছে, কিন্তু আমি রিপিট করতেছি আপনাদের ভালোর জন্যই, ঠিক আছে? তো সিলেকশন টুলটা আমার গেল। দেন আসি আপনার ডিরেক্ট সিলেকশন টুল নামের একটা টুল আছে সিলেকশন টুলের পাশেই। এখন কারো এই টুলবারটা এরকম লাইন আকারে আসতে পারে, ঠিক আছে? মানে একটা রোতে দেখাতে পারে, আর কারো সিলেকশন টুলটা এরকম দুইটা রোতে দেখাতে পারে। তো যদি কেউ চেঞ্জ করতে চান, এই যে দেখবেন সিলেকশন টুলের উপরে, তো মানে সিলেকশনের যে অপশনটা আছে, আমার টোটাল সিলেকশন বলি কেন, টুলবারটা যে আছে এই টুলবারটার উপরে একটা বাটন দেওয়া আছে। এটা যদি যদি ক্লিক করেন সেটা একটা লাইনে চলে যাবে, আর যদি এটাকে রাইট সাইডে আনার ক্লিক করেন সেক্ষেত্রে এটা একটু ওয়াইড হয়ে দুইটা লাইনে চলে আসবে, ঠিক আছে? যে যেভাবে কমফোর্টেবল সেভাবে কাজ করতে পারেন, মানে যার কাছে যেটা কমফোর্টেবল ফিল হয়, ঠিক আছে? কোনটা? এই যে এটা, এটা 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 ওয়ার্ডে থাকে, ওয়ার্ডে। ফটোশপে, কোন ফটোশপে দেখছেন এটা? CS6 এ? আপনি কি ম্যাক চালান, অ্যাপেল চালান? ফটোশপ CS6 এ তো এরকম ইন্টারফেস আসে, সিসি তো এরকম ইন্টারফেস আছে। হ্যাঁ,
ফটোশপ ওল্ড ভার্সন গুলাতে আমি কিরকম থাকে বলতে পারবো না, ওল্ড ভার্সন গুলো এত চালায়ও নাই আমি। আমি সর্বনিম্ন ভার্সনই চালাইছি আপনার CS6, নিচের ভার্সন গুলো চালাই নাই, সো এই নিচের ভার্সন গুলো নিয়ে আমার কোনো আইডিয়া নাই। থাকতে পারে, আপনি যেটা বলছেন থাকতে পারে। আবার এই টুলবারটা কি করা আছে আমার রাইট সাইডে অ্যাডজাস্ট করা আছে, কারো যদি এইখানে ভালো না লাগে সেক্ষেত্রে আপনি চাইলে টুলবারটাকে ড্র্যাগ করে মাউসের লেফট বাটন ক্লিক করে টুলবারটাকে ড্র্যাগ করে যেখানে খুশি সেখানে রেখে দিতে পারেন। ঠিক আছে, তো এইখানে এনে দিতে পারেন, মানে এই যে আপনার ডকুমেন্ট মানে যে ওয়ার্ক স্পেসটা আসছে এটার সাথে অ্যাডজাস্ট করে রেখে দিতে পারেন চাইলে, বা চাইলে বাইরে রাখতে পারেন। যেমন এখন এটা বাইরে আছে, যদি এটার সাথে অ্যাডজাস্ট করতে চাই সেক্ষেত্রে মাউসের লেফট বাটন ক্লিক করে মাউসটাকে ড্র্যাগ করে যদি রাইট সাইডে নিয়ে যাই আমার স্ক্রিন, সরি লেফট সাইডে নিয়ে যাই স্ক্রিনের, সেক্ষেত্রে এখানে অ্যাডজাস্ট হয়ে যাবে। ঠিক আছে, তো এইটা গেল আমার টুলবারটাকে কিভাবে এক লাইনে বা দুই লাইনে আনবেন সেই অপশনটা। দেন আসি সিলেকশন টুলটা আমরা দেখলাম, এখন আসি ডিরেক্ট সিলেকশন টুলে। ডিরেক্ট সিলেকশন টুলটাও কিছুটা সিলেকশন টুলের মতোই, কিন্তু এটা দিয়ে এক্সট্রা কিছু কাজ করতে পারবেন। লাইক সিলেকশন টুলটা যখন ক্লিক করছেন টোটাল অবজেক্টটা একসাথে সিলেক্ট হয়ে গেছে। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে যখন মাঝখানে ক্লিক করবেন টোটাল অবজেক্টটাই সিলেক্ট হবে, চাইলে মুভ করতে পারেন। কিন্তু এটা দিয়ে এক্সট্রা একটা কাজ করতে পারবেন, যেমন এই যে এখানে দেখেন একটা রেক্টেঙ্গুলার নিচ্ছি, একটা রেক্টেঙ্গুলারের কর্নার কয়টা থাকে, জয়েন্ট জয়েন্ট কয়টা থাকে টোটাল 4টা। ঠিক আছে, তো ডিজাইনের ক্ষেত্রে এই জয়েন্টগুলোকে বলা হয় অ্যাঙ্কর পয়েন্ট, অ্যাঙ্কর বলা হয় আর কি। তো অ্যাঙ্করের যে এই দেখেন এই যে একটা কর্নারে একটা রেক্টেঙ্গুলারের মতো একটা শো করতেছে, মানে বক্সের মতো একটা অবজেক্ট শো করতেছে। সো এই অবজেক্টটাকে বলা হয় অ্যাঙ্কর পয়েন্ট, মানে এই কর্নারটাকে বলা হয় অ্যাঙ্কর পয়েন্ট, আর জয়েন্টগুলোকে বলা হয় অ্যাঙ্কর। ঠিক আছে, তো আপনি চাইলে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই অ্যাঙ্কর পয়েন্টগুলোকে আলাদা মুভ করতে পারবেন বা মডিফাই করতে পারবেন। কিভাবে করবেন দেখেন, আমি যখন মাঝখানে ক্লিক করছি আমার 4টা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট হয়ে গেছে। 4টা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট হওয়ার পরে আমি চাচ্ছি যে শুধু আমার এই রাইট সাইডের আপ সাইড যে কর্নারটা আছে অ্যাঙ্কর পয়েন্টটা আছে এইটাকে শুধু মডিফাই করব। তো আমি শুধু এই অ্যাঙ্কর পয়েন্টের উপরে মাউসের লেফট বাটনটা ক্লিক করি, বাকি সবগুলো অ্যাঙ্কর পয়েন্টের যেই বক্সের মতো যে শেপটা দেখাচ্ছিল সেটা দেখেন হোয়াইট হয়ে গেছে, বোঝা যায় এখানে? হ্যাঁ, একটা এইগুলো হোয়াইট হয়ে গেছে দেখছেন। আর শুধু এই যে এই অ্যাঙ্কর পয়েন্টের উপরে ক্লিক করছিলাম এইটা ব্লু দেখাচ্ছে। তো আমি চাইলে এখন এই অ্যাঙ্কর পয়েন্টটাকে মুভ করতে পারি, শুধু একটা অ্যাঙ্কর পয়েন্টই মুভ হচ্ছে। ঠিক আছে, এখন এটা মাউসের লেফট বাটন ক্লিক করে আপনি ড্র্যাগ করে মুভ করতে পারেন, বা কিবোর্ডে যে নেভিগেশন কিগুলো আছে কিবোর্ডে এগুলা দিয়ে চাইলে মুভ করতে পারেন। হ্যাঁ, হ্যাঁ, অ্যারো কি বলে অনেকে, নেভিগেশন কি বলে অনেকে, এক একজন এক এক নামে ডাকে। তো এটা দিয়েও চাইলে মুভ করতে পারেন। ঠিক আছে, এটা গেল আপনার ডিরেক্ট সিলেকশন টুলের এক্সট্রা কাজ। সেরকম থাক, দেন আসি আপনার, আচ্ছা এইখানে টুলবারে অনেকগুলো টুল আমাদের কাজে লাগবে না। ঠিক আছে, আমরা যে কাজগুলো করব সেই কাজে লাগবে না। তো তাও যদি ফিউচার সেই টুলগুলো আজকে আমরা দেখবো না, সেগুলো যদি দেখতে যাই আমার ক্লাস অনেক বেশি লম্বা হয়ে যাবে। আমি ফার্স্টেই বলছি সবগুলা টুল দেখানো আমার পক্ষে পসিবল না এই অল্প সময়ে। তো আপনারা বাসায় ট্রাই করেন, যদি কোনোটা না বুঝেন আমাকে কোশ্চেন করলে আমি দেখাই দিব। যদি আপনাদের মনে হয় যে না এই টুলগুলো আমি দেখব, চাইলে এই টুলগুলা দিয়ে ইউটিউবে সার্চ করতে পারেন, এই টুলগুলার কি কাজ ইউটিউবে দেখাই দিবে। আর যদি ইউটিউবে দেখে না বুঝেন আমাকে নেক্সট ক্লাসে কোশ্চেন করতে পারেন, আমি ট্রাই করব দেখাই দেওয়ার যদি আমার আইডিয়াতে থাকে, কারণ সবগুলা টুল আমিও কাজ করি না। ঠিক আছে, তো আমি এখানে কিছু অবজেক্ট নিলাম, দুইটার কালার চেঞ্জ করে দিচ্ছি আর দুইটার কালার গ্রিনই রাখছি। হ্যাঁ, এই দুইটাকে মাউসের লেফট বাটন ক্লিক করে ড্র্যাগ করে সিলেক্ট করছি আগে। আর মাউসের লেফট বাটন ক্লিক করে যে ড্র্যাগ করতেছি আমি কিন্তু মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে রাখতেছি। ঠিক আছে,
দেন যখন টোটাল এরিয়াটা আমার ড্রাগ করা হচ্ছে তখন মাউসের লেফট বাটনটা ছাড়ছি। ঠিক আছে, এইটা সবাই একটু মাথায় রাখবেন। ঠিক আছে, অনেকে কি করে মাউসের লেফট বাটনটা ক্লিক করে ছেড়ে ছেড়ে দেয় তারপরে ড্রাগ করে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকশনটা কাজে দিবে না। ঠিক আছে, আপনি মাউসের লেফট বাটনটা ক্লিক করে ধরে রাখবেন যতটুকু এরিয়া আপনার সিলেক্ট করা দরকার। যেহেতু আমার সিলেকশন টুল ইউজ করা, আমার যে কোনো একটা কর্নারে ক্লিক করলে আমার টোটাল অবজেক্টটা সিলেক্ট হয়ে যাচ্ছে। তো আমি এখানে ধরেন এইখানে ফার্স্টে ক্লিক করলাম, ড্রাগ করলাম, যতটুকু এরিয়া আপনার সিলেক্ট করা দরকার ততটুকু এরিয়ার আমি মার্ক করলাম। মার্ক করার পরে মাউসের লেফট বাটন ছেড়ে দিলে আমার সবগুলো অবজেক্ট ওই এরিয়ার মধ্যে যতগুলো অবজেক্ট আছে সেগুলো সিলেক্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এক্সকিউজ মি, একটু কথা বলতে বলতে মুখ ব্যথা হয়ে যায়। আচ্ছা, এখানে আমি দুইটা কালার নিছি, কিভাবে কালার দিছি এটা একটু পরে দেখছি। আপাতত আমার দুইটা কালারের চারটা অবজেক্ট আছে। তো ডিরেক্ট সিলেকশন টুলের পরে আসতেছে আমার ম্যাজিক ওয়াইন টুল। ম্যাজিক ওয়াইন টুলের কাজটা অ্যাকচুয়ালি ইলাস্ট্রেটরে তেমন একটা নাই, এটা ম্যাক্সিমাম কাজটাই আপনার ফটোশপই লাগে এই টুলটা। তারপরে আমি দেখাই দিচ্ছি কি কাজে লাগবে যদি দরকার হয়। ঠিক আছে, ম্যাজিক ওয়াইন টুল দিয়ে আপনি চাইলে এক কালারের আপনার যে এই ডকুমেন্টটা আছে, যে ডকুমেন্টটা ক্রিয়েট করছেন, এই ডকুমেন্টের মধ্যে এক কালারের যতগুলো অবজেক্ট আছে সবগুলাকে এক ক্লিকে সিলেক্ট করতে পারবেন। লাইক এইটাকে আমি আরেকটু বাড়াই নেই, ধরেন চারটা অবজেক্ট নিছি গ্রিন কালারের, সেম কালারের। আমি এখন যদি ম্যাজিক ওয়াইন টুল দিয়ে যে কোনো একটা অবজেক্টের উপর ক্লিক করি আমার চারটা অবজেক্ট একসাথে সিলেক্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, ইয়েলো কালারের একটা দুইটা অবজেক্ট নেওয়া আছে, যে কোনো একটা অবজেক্টে যদি সিলেক্ট করি বাকি অবজেক্টটা মানে বাকি যে অবজেক্টটা ছিল এটা অটোমেটিক সিলেক্ট হয়ে যাচ্ছে। ম্যাজিক ওয়াইন টুল দিয়ে চাইলে আপনি এক কালারে যতগুলো অবজেক্ট আছে এক ক্লিকে সিলেক্ট করতে পারবেন। ঠিক আছে, দেন আসি লেসো টুল। লেসো টুলের কাজ ফটোশপে, লেসো টুলের কাজটা অ্যাকচুয়ালি ফটোশপে, ইলাস্ট্রেটরে তেমন একটা নাই। লেসো টুল আমি এই পর্যন্ত ইলাস্ট্রেটর ইউজ করিনি। লেসো টুল, লেসো টুল ফটোশপ, লেসো টুল ফটোশপে অনেক কাজ আছে কিন্তু ইলাস্ট্রেটর আমি এই পর্যন্ত ইউজ করিনি। আমি 6 বছর যাবত কাজ করতেছি, লেসো টুল ইলাস্ট্রেটর আমি ইউজ করিই নাই। ঠিক আছে, তাও আমি দেখাই দিচ্ছি। লেসো টুল দিয়ে চাইলে এই যে যদি ড্রাগ করেন এই যে এই অবজেক্টটা মার্ক হয়ে গেছে। ঠিক আছে, ক্লিক করে যদি মার্ক করেন, দেন আসি পেন টুলে। এখানে পরের টুলটা আছে আমার পেন টুল। পেন টুলের সাথে আরো কিছু সাব টুল আছে। এই সাব টুলগুলো যদি আনতে চান, যে টুলটার দেখবেন এই যে নিচে একটা আইকন দেওয়া আছে। ঠিক আছে, এই আইকন সহ যে টুলগুলো আছে এটাতে যদি মাউসের লেফট বাটন ক্লিক করে একটু ধরে রাখেন এরকম একটা স্লাইডার আসবে যেটার মধ্যে যত সাব টুলগুলো আছে এটা দেখাবে। আপনি চাইলে যেটা খুশি সিলেক্ট করে নিতে পারেন। তো এখানে পেন টুল আছে, দেন আছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল, কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট টুল। তো বাকি টুলগুলো অ্যাকচুয়ালি আমাদের সিলেক্ট করা লাগে না, পেন টুল সিলেক্ট করা থাকলে বাকিগুলো আমরা কিবোর্ডের শর্টকাটের মাধ্যমে চাইলে চেঞ্জ করে নিতে পারি। ঠিক আছে, তো আমি শুধু পেন টুলটাই, যেটা মেন পেন টুলটা এটাকে সিলেক্ট করলাম। এখন পেন টুলের কাজ হলো, আচ্ছা পেন টুল নিয়ে আগে একটু পরে আলোচনা করি, আগে দুইটা টুল দেখাই নেই, তাহলে পেন টুলের কাজটা অ্যাকচুয়ালি বুঝবেন। পেন টুলটা একটু স্কিপ করলাম, মনে রাখেন এটা স্কিপ করছি, আমি ভুলে যাই। তো টাইপ টুলটা নিছি, টাইপ টুলের কাজ তো বুঝতেই পারতেছেন, কোনো কিছু টাইপ করা। আপনি টাইপ টুলটা নেবেন, নেওয়ার পরে আপনার যেখানে কোনো কিছু টাইপ করা দরকার সেখানে মাউসের লেফট বাটন ক্লিক করবেন, ক্লিক করার পরে যেটা খুশি টাইপ করতে পারেন আপনি। এখন টাইপ করার পর এটাকে যদি বড় করতে হয় মার্ক করতে পারেন। মার্ক করার পরে দেখেন এই যে সাব মেনু বারে আপনার অপশনগুলো চেঞ্জ হয়েছে। ফার্স্টে এইখান থেকে আপনি ফন্টগুলো চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, ফন্টগুলো চেঞ্জ করতে পারতেছেন, দেন ফন্টের স্টাইলটা চেঞ্জ করতে পারতেছেন। একটা ফন্টের অনেকগুলো স্টাইল থাকে, রেগুলার থাকে, বোল্ড থাকে, সেমি বোল্ড থাকে, ইটালিক থাকে, ইটালিক বোল্ড থাকে। তো এইগুলো আপনি চাইলে এই অপশন থেকে চেঞ্জ করতে পারেন। ঠিক আছে, এখন এটা ডিপেন্ড করবে আপনি যে ফন্টটা ইউজ করছেন সেটার মধ্যে
কি কি অপশন আছে এইটার উপরে ডিপেন্ড করে এইখানে অপশনগুলো চেঞ্জ হবে। তো এটা বুঝলাম। দেন এইখানে আসতেছে আপনার যে লেখার সাইজটা, ফন্টের যে টেক্সটের যে সাইজটা, এটাকে ছোট বড় করতে পারবেন। ঠিক আছে। দেন এখানে আপনি যে লেখাটা লিখতেছেন এইটাকে, এই প্যারাগ্রাফটাকে কি ফরম্যাটে, এই ফরম্যাটটা, এইটা সম্পর্কে সবার ধারণা থাকার কথা। যারা মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল চালাইছেন তাদের এই সম্পর্কে ধারণা থাকার কথা। হ্যাঁ, ঠিক আছে। তো এখানে কাজ করবে আপনার নরমালি লেফট রাইট সেন্টার এই তিনটা অপশনই কাজ করবে ইলাস্ট্রেটরে। আরো কিছু অপশন দেওয়া আছে, সেই অপশনগুলো অ্যাকচুয়ালি কাজ করে না তেমন একটা। যেমন এখানে একটা দেওয়া আছে জাস্টিফাই অল লাইনস, এইটা অ্যাকচুয়ালি ইলাস্ট্রেটরে তেমন একটা কাজ করে না। এটা ওয়ার্ডে কাজ করে, ইলাস্ট্রেটরে তেমন একটা কাজ করে না। হ্যাঁ, মানে সবগুলো লাইন এক সমান হয়ে যায়। তো এইখানে ওই কাজগুলো করতে হয় অ্যাকচুয়ালি ম্যানুয়ালি। ঠিক আছে। এখন এটা হয়তো বা কাজ করে না এই কারণে, কারণ একটা হইতে পারে আমরা ক্র্যাক ভার্সন ইউজ করতেছি, এর জন্য হয়তো বা কাজ নাও করতে পারে। হয়তো বা প্রিমিয়াম ভার্সন ইউজ করলে কাজ করতো। কিন্তু আমরা যেহেতু আমরা বাঙালিরা একটু গরিব, আমরা জাতিগতভাবে অনেকে আছে বড় লোক, কেউ মাইন্ড করেন না, এখানে অনেকে রিচ থাকতে পারেন, কিন্তু আমাদের কান্ট্রির ম্যাক্সিমাম পপুলেশনই আপনার গরিব। তো আমরা টাকা খরচ করে কোনো কিছু ইউজ করি, যেটা ফ্রি পাচ্ছি সেটাতে আর টাকা খরচ করতে চাই না। যেমন উইন্ডোজ, কিন্তু আমরা যেটা ইউজ করতেছি এটা অ্যাকচুয়ালি লিগ্যাল না, চাইলে উইন্ডোজ আমাদের নামে কেস করে দিতে পারে। ঠিক আছে। উইন্ডোজ যদি চায় আজকে থেকে বাংলাদেশে, ওরা যদি একটা ঘোষণা দেয় আজকে থেকে বাংলাদেশে কেউ ক্র্যাক ভার্সন ইউজ করতে পারবে না, আপনার সব ডিটেলস কিন্তু উইন্ডোজের কাছে আছে। আপনি যে ক্র্যাক ভার্সনটি ইউজ করতেছেন, যখন আপনি নেটের সাথে কানেক্ট হচ্ছেন, সব ডিটেলস উনি কিন্তু আপনারা বুঝতে পারতেছে যে আমার এই পিসিটাতে ক্র্যাক ভার্সন ইউজ করা হয়েছে। কিন্তু আমাদের জন্য, যারা আমরা একটু আন্ডার ডেভেলপমেন্ট কান্ট্রিতে আছি, তাদের জন্য একটা স্যাক্রিফাইস করে দিয়েছে উইন্ডোজ। যারা একটু আন্ডার ডেভেলপমেন্ট কান্ট্রিতে আছে তারা চাইলে ক্র্যাক ভার্সন ইউজ করতে পারে, এই ক্ষেত্রে উইন্ডোজ কিছু বলবে না। ঠিক আছে, আমাদের সার্ভিসটা ফ্রিতে নিতে পারে। কিন্তু যারা একটু ডেভেলপ কান্ট্রি, তাদের ক্ষেত্রে কিন্তু তারা চাইলে এই ক্র্যাক ভার্সনটা ইউজ করতে পারে না, বা ফ্রি ভার্সনটা ইউজ করতে পারে না। ঠিক আছে। তারা ধরেন ফ্রি ভার্সনটা যদি ইনস্টলও দেয়, সাথে সাথে নোটিফিকেশন আসবে তুমি ফ্রি ভার্সনটা ইউজ করতেছো, যেটা তোমার জন্য লিগ্যাল না, তুমি প্রিমিয়াম ভার্সনটা কিনে নাও। ঠিক আছে। আর উইন্ডোজ 10 এর প্রিমিয়াম ভার্সনের দাম মেবি 12,800 টাকা। তো আমরা একটা অপারেটিং সিস্টেম যদি 12,800 টাকা দিয়ে কিনি, কারো কম্পিউটারে কিনা হইতো না। দেখবেন আগে পিসির দাম অনেক বেশি ছিল, কেন জানেন? আগে জেনুইন ভার্সনটা ছাড়া ইউজ করা যেত না উইন্ডোজ। ঠিক আছে। একটা জিনিস জানেন ম্যাকের দাম কেন বেশি হয়? অ্যাপেলের যে ল্যাপটপ গুলা বা ডেস্কটপ গুলা থাকে, এগুলোর দাম কেন বেশি হয়? ওদের যে অপারেটিং সিস্টেমটা থাকে এটা জেনুইন থাকে। তো জেনুইন অপারেটিং সিস্টেমের জন্য আপনার 10 থেকে 20,000 টাকা এক্সট্রা পে করা লাগে। আমরা যে অ্যাপেলকে প্রিমিয়াম ক্লাস বলি, অ্যাকচুয়ালি কিন্তু অ্যাপেল এত প্রিমিয়াম ক্লাস না। আমি আমি পার্সোনাল ভিউ থেকে কাউকে অ্যাপেল নেওয়ার প্রেফার করি না, কারণ আপনি একটা যেই টাকা দিয়ে অ্যাপেল নিচ্ছেন সেই টাকা দিয়ে চাইলে আমি আপনাকে অনেক ভালো পিসি বানাই দিতে পারবো। ঠিক আছে। হ্যালো ভাইয়া। হ্যালো, আমি তো ক্লাসে ভাইয়া। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। আর ওই ভাইয়া তারই তো ফোন দিস, কি বলতেছিলাম, ম্যাকের কথা না? তো যারা ম্যাক ইউজ করেন বা অ্যাপেলের ফ্যান আছেন, তারা মনে কিছু নিয়েন না, কিন্তু আমি পার্সোনালি কাউকে অ্যাপেল ইউজ করতে বলি না, কারণ ওরা আপনার কাছ থেকে টাকা শুধু শুধু নিচ্ছে। একটা ফ্রেমের মধ্যে আমি সেম জিনিস ভইরা যদি 2 লাখ টাকা বিক্রি করি, ওই জিনিসটা আমি গ্রে মার্কেট থেকে কিনতে গেলে পাচ্ছি 1 লাখ টাকায়। সো এই জিনিসটার পেছনে আমার 2 লাখ টাকা খরচ করার কোনো দরকারই নাই। ঠিক আছে। অ্যাপেল এখন নিজেদের চিপসেট বানাইছে, আগে ওরা কিন্তু ইন্টেলের সাথেই কাজ করতো, এটা জানেন? ইভেন এখনো অ্যাপেলের ম্যাক্সিমাম প্রোডাক্টই আসে ইন্টেলের দিয়ে, মানে ল্যাপটপ, যদি পিসির ওয়ার্ল্ডে দেখেন ওদের ম্যাক্সিমাম জিনিসই আসে ইন্টেলের সাথে কম্বাইন করে। নতুন করে ওরা চিপসেট বানাইছে, ফিউচারে ওরা আর ইন্টেলের সাথে কাজ করবে না।
ও আরেকটা জিনিস যেটা বলতেছিলাম, ডিজাইনের ক্ষেত্রে অনেক বেশি রিসার্চ করতে হবে। ঠিক আছে, আপনি যদি রিসার্চ না করেন আপনার আইডিয়া জেনারেট হবে না, নতুন আইডিয়া আপনি ক্রিয়েট করতে পারবেন না। ঠিক আছে, আর ডিজাইন করাটা খুবই ইজি, কিন্তু আইডিয়া ক্রিয়েট করাটা অনেক বেশি টাফ। আপনার ডিজাইন করতে আধা ঘন্টা সময় লাগবে না, একটা যদি আইডিয়া আপনি জেনারেট করে ফেলেন, সেই আইডিয়াটাকে আপনার ডিজাইনে রূপান্তর করতে আধা ঘন্টা সর্বোচ্চ 1 ঘন্টা লাগবে। কিন্তু ওই আইডিয়াটা ক্রিয়েট করতে আপনার মিনিমাম কি, এটা ডিপেন্ড করে ডিজাইনের উপরে কি রকম ক্লায়েন্ট চাচ্ছে। আপনার এইরকমও হয়, একটা লোগো ডিজাইন করার জন্য একটা মানুষ 10 আমি যেটা বাস্তবে বলতেছি, 10-20 লাখ টাকা খরচ করে ফেলে শুধু একটা লোগোর আইডিয়া জেনারেট করার জন্য। ঠিক আছে, আপনারা কি জানেন এই যে অ্যাপেল বলি কেন, গ্রামীণ ফোনের যে লোগোটা, এইটার পেছনে কস্ট কত হয়েছে এটা বলতে পারবেন কেউ? 5 কোটি টাকা লাগছে। গ্রামীণ ফোনের লোগোটার জন্য 5 কোটি টাকা লাগছে। হিরো হোন্ডা চিনেন সবাই? হিরো হোন্ডা আগে হিরো হোন্ডা ছিল, এখন ওরা নর্মালি হিরো হয়ে গেছে। ঠিক আছে, হোন্ডার সাথে জয়েন্ট ভেঞ্চারটা ক্যান্সেল করে দিতে। তো হিরোর একটা এইচ লেখা থাকে দেখবেন, ওইটা করতে কত টাকা খরচ হতে পারে বলতে পারেন? আমি দেখাচ্ছি। সরি, ক্লাসের মাঝখানে অনেক কিছু দেখাচ্ছি, এগুলা আগেই আলোচনা করা দরকার ছিল আমার, কিন্তু সবকিছু মনে থাকে না তো। হ্যাঁ, এই যে দেখেন, হ্যাঁ, হিরোর এই যে একটা এইচ শেপ আনছে, এই 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 শেপটা আনতে কত টাকা খরচ করতে পারে একটা মানুষ? আইডিয়া বলেন তো, একটা কোম্পানি কত টাকা খরচ করতে পারে? অনেক টাকা। এই জায়গায় টাফ কিছুই নেই কিন্তু। এই 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 এইটুকু আইকন বানাইতে, শুধু এইটুকু আইকন বানাইতে 56 লাখ রুপি খরচ করা হয়েছে। ওটা তো আপনি দেখে বানাইতে পারতেছেন, কিন্তু এখানে ডিজাইনটার দাম কিছুই না, যে আইডিয়াটা বানাইছে সেটারই দাম এখানে। হয়তোবা এই জিনিসটা দেখার আগে এই অবশ্যই এই যে ডিজাইনটা করা হয়েছে এটার ভিতরে অবশ্যই অনেক বেশি মানে আছে। ঠিক আছে, আইকন নিয়ে আমরা একদিন আলোচনা করব, আমাদের লোগোর যে ক্লাসটা আছে ওইটা নিয়ে আলোচনা করব, কিন্তু এটার মধ্যে অবশ্যই কিছু মানে আছে যেটা আমরা জানি না। ঠিক আছে, তো ওই মিনিং গুলা বোঝাইতে প্লাস এইটার যে কনসেপ্ট নিয়ে কাজ করছে তাকেও কিছু খরচ দিতে হয়েছে। আর যারা নর্মালি প্রিমিয়াম লেভেলের ডিজাইন করে তারা একটা জায়গায় বইসা কোনো কাজ করে না। ধরেন আপনি একটু প্রিমিয়াম লেভেলের ডিজাইনার হয়ে গেছেন, আপনার কাছে কোনো একটা লোগো ডিজাইন আসছে, আপনি ওই লোগো ডিজাইনের জন্য চার্জ করবেন মিনিমাম $1,000 থেকে $2,000। ঠিক আছে, ওই জিনিসটা যদি আপনি 4 দেওয়ালের মাঝখানে বসে করেন, আপনার ওই জিনিসটা পারফেক্ট হবে না, আপনাকে ঘুরতে হবে, দেখতে হবে। ঠিক আছে, ধরেন কেউ আপনার কাছে বলল যে আমি একটা লোগো বানাতে যাচ্ছি, একটা কি বলে 5 স্টার হোটেল, যেটা আমার কক্সবাজারে আছে, বিচের সাথে একটা 5 স্টার হোটেল, এটার জন্য একটা লোগো বানাতে চাচ্ছি, আমার বাজেট 1 লাখ টাকা। আপনি যদি ওই জিনিসটা ঢাকায় বসে চিন্তা করেন আপনার কাজটা হবে না, আপনাকে কক্সবাজার যাইতে হবে, বিচে যায় বসতে হবে। ঠিক আছে, ওইখানে পরিবেশটা বুঝতে হবে, বুঝে দেন ওই আপনার আইডিয়াটা জেনারেট করতে হবে। দেন আপনি যখন আইডিয়াটা নিয়ে ফেলছেন, আইডিয়াটা নেওয়ার পরে আপনি চাইলে ঢাকায় এসে ওই আইডিয়াটাকে বাস্তবে রূপান্তর করতে পারেন। ঠিক আছে, তো ডিজাইন করার আগে আপনাকে অনেক বেশি চিন্তা করতে হবে, অনেক বেশি রিসার্চ করতে হবে। দেন আপনি রিসার্চ করার পরে যদি আপনার ধরেন একটা আইডিয়া ফিক্সড হয়ে গেছে যে না আমার আউটপুটটা এরকম একটা আসবে, তো ওইটা করতে আপনার দেখবেন সর্বোচ্চ আধা ঘন্টা থেকে 1 ঘন্টা সময় লাগতেছে। কিন্তু আইডিয়া ক্রিয়েট করতে কারো কারো এরকম হইতে পারে, এই যে এই ডিজাইনটা করা হয়েছে বা গ্রামীণ ফোনের যে ডিজাইনটা বললাম, তো এইগুলা করার জন্য কিন্তু একদিনে কেউ করতে পারে নাই, এটার পেছনে ধরেন 2-3 মাসও সময় দিতে হয়েছে। 2-3 মাস ওই যারা যারা রিসার্চ করছে তাদের কাজ কি ছিল,
ইন্টারনেট ভার্চুয়াল ওয়ার্ল্ডে ভিজিট করা, রিসার্চ করা, ঘোরাফেরা করা, ঠিক আছে, ঘুরে টুরে আইডিয়া জেনারেট করা, ওই 10টা আইডিয়া একসাথে করে তারপরে টোটালটাকে কম্বাইন করে দেন ওরা এটাকে ফাইনাল আউটপুটে আনছে, ঠিক আছে। তো আইডিয়া এবং রিসার্চের পেছনে অনেক বেশি সময় দিতে হবে। তো টাইপ টুলটা বুঝতে পারছি নাকি? টাইপ টুলের মধ্যে আরো কিছু অপশন আছে। হ্যাঁ, পেন টুলটা আমি দেখাচ্ছি একটু পরে। দেন আসি লাইন টুল। লাইন টুল। লাইন টুলের কাজ হলো আপনি চাইলে যে কোনো একটা লাইন নিতে পারবেন, ঠিক আছে। সোজাও নিতে পারবেন। সোজা নিতে হলে আপনি শিফট প্রেস করে নিতে হবে। ফার্স্টে মাউসের লেফট বাটন ক্লিক করবেন, যে পর্যন্ত লাইন নিচ্ছেন মাউসটাকে ড্রাগ করে ওইখানে নিয়ে যাবেন, নিয়ে যাওয়ার পরে শিফট প্রেস করবেন, আপনার সোজা একটা লাইন চলে আসছে, ঠিক আছে। আর ইলাস্ট্রেটরে প্লাস ফটোশপে যদি প্রফেশনালি কোনো কিছুকে ছোট বড় বা প্রফেশনাল শেপ দিতে চান, সেক্ষেত্রে মাস্ট বি যে কাজটা করতেছেন সেটার সাথে শিপটাকে অ্যাড করতে হবে, ঠিক আছে। লাইক আপনি একটা লাইন নিচ্ছেন, আমি যেটা দেখাইলাম, লাইন নিচ্ছেন, সোজা করার জন্য শিপটাকে প্রেস করছি। আগে কিন্তু আমি লাইনটাকে নিছি, আমি মাউসের লেফট বাটন ধরে রাখছি, ধরে রাখার পর শিফটটা প্রেস করাতে এটা সোজা হয়ে যাচ্ছে। ফার্স্টে আমার কিন্তু লাইনটা এখনো বাঁকা, এই যে দেখেন, এটাকে শিফট প্রেস করার পরে এটা সোজা হয়ে যাচ্ছে, যেন আমি ছেড়ে দিচ্ছি সবকিছু, ঠিক আছে। এখন লাইন টুলের মধ্যে আরো কিছু টুল আছে, এগুলো আপনার বাসায় দেখেন, কাজ সেমই প্রায়, এটা একটু বাঁকা হয়ে লাইন আসবে, এগুলো বাসায় দেখেন। আমি পরবর্তী টুলে যাচ্ছি। দেন এখানে অবজেক্ট টুল আছে কিছু, মানে বিল্ট ইন কিছু শেপ দেওয়া আছে, ঠিক আছে। তো বিল্ট ইন শেপ বলতে এখানে রেক্টেঙ্গুলার আছে, রাউন্ড রেক্টেঙ্গুলার আছে, ইলিপস আছে, পলিগনাল আছে, পলিগন আছে আর কি, পলিগন, দেন স্টার আছে, আর ফ্লেয়ার টুল আছে। তো ফার্স্টে রেক্টেঙ্গুলার কাজটা তো বুঝতেছেন, রেক্টেঙ্গুলার আসবে। এখন দেখেন, আচ্ছা এটার মাঝখানে আরেকটা জিনিস আলোচনা করে দিই। আমি একটা রেক্টেঙ্গুলার নিচ্ছি, এটার কোনো কালার আসতেছে না, বুঝছেন। কালার নিয়ে একটা, সরি পিসি কি অন অফ হয়েছে, তো কালার আসতেছে না। কালার নিয়ে একটা আলাদা ক্লাসই হবে, সেটার মধ্যে আরো ব্রিফলি আলোচনা করে দিব। আপাতত দেখাচ্ছি কিভাবে কালার দিবেন। তো টুলবারের নিচে দেখেন দুইটা ক্রস, মানে নান চিহ্ন দেখাচ্ছে, দুইটা অপশনের মধ্যে নান চিহ্ন দেখাচ্ছে। একটার নাম কি আছে, ফিল, আর একটার নাম কি আছে, স্ট্রোক। স্ট্রোক। ফিল বলতে যে অবজেক্টটা নিছেন এটার ভেতরের জায়গাটাকে বোঝায়। ফিল বলতে যে অবজেক্টটা, ধরেন আমি একটা রেক্টেঙ্গল নিছি, এটার ভেতরের যে এরিয়াটা আছে এটাকে বোঝায়। আর অবজেক্ট বলতে এই যে রেক্টেঙ্গুলারটা, সরি স্ট্রোক বলতে আমি যে অবজেক্টটা নিছি এটার যে বর্ডারটা আছে এটাকে বোঝায়। তো আমি ফিল কালারটা সিলেক্ট করে, এখানে যে কালারের অপশন আছে, এটা এখানে নানে দেখাচ্ছে। আমি যদি এই যে এইখানে একটা কালার পিকার আছে, এখানে যদি ক্লিক করি কোনোটাতে, সেই কালারটা ফিলের মধ্যে নিয়ে নিছে। দেন স্ট্রোকটাকে সিলেক্ট করে যদি কোনোটাতে ক্লিক করি, যেমন এখানে রেড দিতে যাচ্ছি, এখানে একটা বর্ডারে একটা রেড কালার চলে আসছে। এখন স্ট্রোকটাকে চাইলে ফিলটাকে কমানো বাড়ানো যায় না, আপনি সাইজ ছোট বড় করলে অটোমেটিক ফিল ছোট বড় হয়ে যাবে, কিন্তু স্ট্রোকটার যে মাপটা আছে এটাকে চাইলে ছোট বড় করা যায়। আপনি স্ট্রোকটাকে ধরে সাব মেনু বারে যাবেন, দেখেন এইখানে স্ট্রোকের একটা অপশন আসতেছে, এইখানে 1 পয়েন্ট দেওয়া আছে, এটাকে আপনি চাইলে বড় করলে আপনার যে স্ট্রোকটা আছে এটা মোটা হয়েছে, পয়েন্টটা যদি বাড়ান স্ট্রোকটা মোটা হয়েছে। হ্যাঁ, টাইপ টুল দিয়ে বলবো। হ্যাঁ, দেন এটা গেল আপনার রেক্টেঙ্গুলার। রাউন্ড রেক্টেঙ্গুলারটা রেক্টেঙ্গুলার মতোই, জাস্ট কর্নারটা একটু রাউন্ড হয়ে যাবে। এলিপস, সার্কেল নেওয়ার জন্য, গোল গোল কিছু নেওয়ার জন্য। আর এগুলো যদি প্রফেশনাল সাইজে নিতে চান, মানে পারফেক্ট শেপ যেটা, এটাকে যদি নিতে চান, আগে মাউসের লেফট বাটন ক্লিক করে যতটুকু বড় দরকার ড্রাগ করে বড় করে নিলেন, দেন শিফট চাপবেন, শিফট চাপার পরে যদি ছেড়ে দেন এটা একবারে পারফেক্টলি গোল হয়ে আসলো, ঠিক আছে। দেন আসি পলিগন টুল।
পলিগন টুলটা এরকম একটা কিউবের মতো আসে, মৌমাছির ঘরের যেই দরজাগুলা থাকে ওইটার মতো শেপ। তো এটা পলিগন টুল দিয়ে চাইলে এইরকম শেপ আনতে পারবেন, চাইলে আবার এটা দিয়ে রেক্টেঙ্গুলারও করা যায়, চাইলে এটা দিয়ে ট্রায়াঙ্গেল করা যায়। ঠিক আছে, দেখেন এখানে ট্রায়াঙ্গেলের জন্য আলাদা কোনো শেপ টুল দেওয়া নাই। ঠিক আছে, আপনি চাইলে পলিগন টুল দিয়েই ট্রায়াঙ্গেলটা করতে পারবেন। এখন পলিগন টুল দিয়ে ট্রায়াঙ্গেল করতে হলে পলিগনটা টুলটা সিলেক্ট করলাম, জাস্ট আমি আমার ওয়ার্ক স্পেসে মাউসের লেফট বাটনটি ক্লিক করব। ক্লিক করলে এখানে পলিগনের একটা অপশন আসবে। রেডিয়াস বলতে এখানে বোঝাচ্ছে আপনার যে পলিগনটা, যে টুলটা, যে অবজেক্টটা আসবে সেটা কতটুকু বড় নিতে চাচ্ছেন। তো সেই আকারে একটা রেডিয়াস দিয়ে নেবেন, লাইক আমি 3.25 দিলাম ইঞ্চিতে যেটা। আর সাইড দিলাম এখানে, যদি ট্রায়াঙ্গেল করতে চাই সেক্ষেত্রে সাইজটা হবে আপনার 3। ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে সাইজ হবে, ট্রায়াঙ্গেলে 3টা কর্নার থাকে, সাইড হবে 3টা। আমি ওকে করলাম, দেখেন এখানে ট্রায়াঙ্গেল শেপটা চলে আসছে। ঠিক আছে, এগুলো এইগুলা। দেন আসি স্টার টুল আছে, স্টার টুল দিয়েও চাইলে স্টার টুল করতে পারেন, চাইলে এটা দিয়েও ট্রায়াঙ্গেল করা যায়। লেফট বাটন ক্লিক করলে এখানে পয়েন্ট দেওয়া আছে 5, এখানে যদি 3 দেই তাহলে আপনার আবার ট্রায়াঙ্গেল চলে আসলো। ঠিক আছে, ঠিক আছে। তো এই টুলটা দেখলাম, এখন যাচ্ছি পেন টুলে। এখন এইখানে আমরা দেখলাম যে আমাদের কিছু বিল্ট ইন শেপ দেওয়া আছে, যেগুলো চাইলে আমরা ইউজ করতে পারি। কিন্তু আমাদের ডিজাইন করতে গেলে দেখবেন, ধরেন আমি যদি এখানে একটা ডিজাইন দেখি, এখানে এই যে একটা ডিজাইন, এইখানে আমার বিল্ট ইন যে টুলগুলো আছে এইগুলা দিয়ে আমার এই যে এই শেপটা করা পসিবল না। ঠিক আছে, তো কাস্টমাইজ কোনো যদি শেপ রেডি করতে হয় সেজন্য আপনাকে পেন টুলটা ইউজ করতে হবে। কাস্টমাইজ কোনো শেপ যদি আপনি বিল্ড করতে চান বা জেনারেট করতে চান সেক্ষেত্রে আপনাকে পেন টুলটা ইউজ করতে হবে। তো পেন টুলের কাজ কি? পেন টুলের কাজটা হয় অ্যাকচুয়ালি অ্যাঙ্কর পয়েন্ট টু অ্যাঙ্কর পয়েন্ট। ঠিক আছে, এক অ্যাঙ্কর পয়েন্ট থেকে আরেক অ্যাঙ্কর পয়েন্টে আপনি বিভিন্ন রকম শেপ নিতে পারেন। তো আমি ফার্স্টে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিচ্ছি, মাউসের লেফট বাটন ক্লিক করলাম, দেখছেন একটা বক্সের মতো একটা শেপ আসছে। তো এইটাকে একটা অ্যাঙ্কর পয়েন্ট বলে। দেন এইখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিব, এটাকে আমি যদি মাউসের লেফট বাটনটা জাস্ট ক্লিক করি, একটা সোজা একটা লাইন চলে আসলো। ঠিক আছে, তো আমি চাচ্ছি যে এটা একটু সোজা আসবে না, এটা একটু কার্ভ শেপ আসবে। তো কার্ভ শেপ করার জন্য মাউসের লেফট বাটনটা ক্লিক করব, ক্লিক করে মাউসের লেফট বাটনটা ধরে রাখছি, আমি ছাড়ি নাই। ধরে রেখে মাউসটাকে যদি ড্রাগ করি, দেখেন আমার যে শেপটা ছিল এটা কার্ভ হয়ে গেছে। ঠিক আছে, এখন এখানে ফিল কালারটা আমার গ্রিন চলে আসছে, আমি ফিল কালারটাকে চাইলে নান করে দিতে পারি। ফিল কালারটা আমার চলে গেছে, আমি স্ট্রোকটা রাখলাম রেড, আমার শেপটা কার্ভ হয়ে গেছে। ঠিক আছে, কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ। তো পেন টুল দিয়ে চাইলে আপনি কার্ভ করে কোনো শেপ নিতে পারেন বা সোজাসুজি কোনো শেপ নিতে পারবেন। এখানে আমি একটা শেপ জেনারেট করলাম, এরকম কোনো শেপ কিন্তু আমার এই যে বিল্ট ইন যে শেপ টুলগুলো ছিল এগুলোর মধ্যে ছিল না। তো আপনি যদি কাস্টমাইজ কোনো শেপ ক্রিয়েট করতে চান সেই ক্ষেত্রে পেন টুল দিয়ে করতে হবে। এখন আপনি পেন টুল দিয়ে যখন কাজ করতেছেন, লাইক এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিলাম, এইখানে একটা কার্ভ শেপ নিছি, কার্ভ শেপ নেওয়ার পরে এইটা গেল আমার অ্যাঙ্কর পয়েন্ট। দেখেন আমি এই যে এই টুলটাতে আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেকশন টুল দিয়ে এটাতে যদি অ্যাঙ্কর লেখা দেখায় না কেন? আচ্ছা, এইখানে মাউসের কার্সর নিলে অ্যাঙ্কর লেখা দেখানোর কথা ছিল, এখন দেখাচ্ছে না হয়তো, দাঁড়ান আবার। আচ্ছা, এখানে অ্যাঙ্কর লেখা দেখাবে কিন্তু এখানে দেখাচ্ছে না কেন বুঝতে পারতেছি না, মেবি ভেতরে কোনো প্রবলেম হয়েছে। তো এখানে যদি মাউসের কার্সরটা নেন, এই যে মাউসের কার্সরের নিচে লেখা থাকবে অ্যাঙ্কর। ঠিক আছে, তো আমরা যেটা নিয়ে কথা বলতেছিলাম,
এখন আমি এই যে দুইটা অ্যাঙ্কর পয়েন্ট আসলো আমার এখানে, দেখেন এই দুইটা অ্যাঙ্কর পয়েন্টের বাইরেও দুইটা জিনিস আছে, একটা লাইনের মতো ক্রিয়েট হয়েছে, এই দুইটাকে বলা হয় হ্যান্ডেল। ঠিক আছে, হ্যান্ডেল বলা হয়, মানে এই অ্যাঙ্কর পয়েন্টের দুইটা হ্যান্ডেল বেরোইছে, যেটা দিয়ে চাইলে আপনি এই যে শেপটা নিছেন এটাকে আবার মডিফাই করতে পারেন। কারণ আপনি একটা কার্ভ শেপ নিছেন, এটা আপনার কাছে মনে হইতেছে না পারফেক্ট, আপনি এটাকে যদি পারফেক্ট করতে চান চাইলে হ্যান্ডেল দিয়ে এটাকে পারফেক্ট করতে পারবেন। এখন হ্যান্ডেলটাকে ধরার জন্য আপনার কিবোর্ডের অল্টার প্রেস করতে হবে, কিবোর্ডের অল্টার প্রেস করে ধরে রাখবেন, দেন হ্যান্ডেলের উপরে মাউসের লেফট বাটন ক্লিক করে হ্যান্ডেলটাকে চাইলে ড্রাগ করতে পারেন। দেখছেন মুভ হচ্ছে হ্যান্ডেলটা, হ্যান্ডেলটা মুভ হয়ে গেল, আমার কার্ভ শেপটা চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, তো এইভাবে চাইলে পেন টুল দিয়ে আপনি বিভিন্ন শেপ ক্রিয়েট করতে পারবেন। হ্যাঁ যাবে। এখন এটা যদি পারফেক্টলি করতে যাই একটু সময় দিতে হবে। ঠিক আছে, তারপর আমি একটু যতটুকু পসিবল দেখাই দিচ্ছি। কিছুটা সার্কেলের মতো আসছে, পারফেক্টলি করা যাবে, একবারে পারফেক্ট করতে পারবেন, কিন্তু এটা একটু সময় দিতে হবে, কারণ প্রত্যেকটা হ্যান্ডেলকে আমার আলাদাভাবে মডিফাই করতে হবে, তারপর পারফেক্ট শেপ আনতে হবে। তো এটা গেল পেন টুলের কাজ। আমরা রেক্টেঙ্গুলার পর্যন্ত দেখছিলাম, মানে রেক্টেঙ্গুলার টুল মানে শেপ টুলগুলো পর্যন্ত দেখছিলাম। তারপরে আসি ব্রাশ টুল। ব্রাশ টুলের কাজ হলো আপনি কোনো একটা এরিয়াকে ব্রাশ করতে পারবেন। ঠিক আছে, আমি তো সবগুলা টুলস দেখাচ্ছি না, যেগুলো আপনার আনুষঙ্গিক দরকার সেগুলো দেখাচ্ছি। 4-5টা হয়ে গেছে, একটু এটা প্রত্যেকটা ক্লাসে এই টুলগুলো দেখানো হবে। আমি আপনাকে জাস্ট আজকে আইডিয়া দিচ্ছি যে এই টুলটা দিয়ে এই কাজটা করা যায়। ঠিক আছে, প্রত্যেকটা ক্লাসে এই টুলগুলোর কাজ থাকবে, প্রত্যেকটা ক্লাসে আপনি টুলগুলো সম্পর্কে ধারণা নিতে পারবেন। ঠিক আছে, কিন্তু এখন আপনি যেটা বলতেছেন যে একদিনে সবগুলো টুল মনে রাখা পসিবল না, অ্যাকচুয়ালি মনে রাখা পসিবল না, কিন্তু তাও আমাদের দেখাতে হবে, কারণ আমাদের কাছে লিমিটেশন আছে যে একটা ক্লাসে আমার ইলাস্ট্রেটরের সব টুলগুলো শেষ করতে হবে। ঠিক আছে, আমি এটা ফার্স্টেই আপনাদের বলে নিছি, কিন্তু আমি যদি শুধু টুলস এবং অপশনগুলো দেখাই, আমার ইলাস্ট্রেটরের ক্লাস নিতে, মানে শুধু ইলাস্ট্রেটর টুলস দেখাইতে 10টা ক্লাস লাগবে। ঠিক আছে, আবার আমি যদি আমার মতো করে যাই সেক্ষেত্রে আমার পুরো কোর্স কমপ্লিট করতে সময় লাগবে 12 ঘন্টা, সেটা আপনারা বুঝতে পারবেন না। ঠিক আছে, সো আপনাদেরও কিছু রাখছি, আমারও কিছু রাখছি, দুইটা মিলে একটু কম্বিনেশন করে দেখতে হবে। তো আপনি যখন ব্রাশ টুল দিয়ে কোনো কিছু ব্রাশ করছেন, দেখেন এইখানে আপনার টোটালটা স্ট্রোক আকারে নিচ্ছে, এবং এইখানে এই যে প্রত্যেকটা, ধরেন এখানে একটু কার্ভ শেপ করছেন, এইগুলোর জন্য আলাদা আলাদা অ্যাঙ্কর পয়েন্ট জেনারেট হয়েছে। এটা হলো ইলাস্ট্রেটরের ক্ষেত্রে অ্যাঙ্কর পয়েন্ট জেনারেট হবে, ফটোশপের ক্ষেত্রে এইরকম কোনো অ্যাঙ্কর পয়েন্ট হবে না, জাস্ট যেখানে আপনি ড্র করতেছেন সেই জায়গাটা ওই কালারে ড্র হয়ে যাবে। ঠিক আছে, ওইটা আমরা দেখব। তো যেহেতু ইলাস্ট্রেটর সব কাজগুলো অ্যাকচুয়ালি ভেক্টর আকারে আসে, আমি ফার্স্টে বলছিলাম এখানে ভেক্টর গ্রাফিক্সের কাজগুলো হয়, এই জন্য আপনি ব্রাশ টুল দিয়ে যে জিনিসগুলো ব্রাশ করতেছেন না, অ্যাকচুয়ালি সেইগুলো আপনার ইয়ের মতো আসতেছে, ওই ভেক্টর শেপেই দেখাচ্ছে। ঠিক আছে, তো ব্রাশ টুলটা গেল, দেন আসে পেন্সিল টুল। পেন্সিল টুলের কাজ ওই ব্রাশ টুলের মতোই সেম, বিভিন্ন লাইন টানতে পারবেন ম্যানুয়ালি, আপনার মাউসের হাত যদি ভালো হয়। ঠিক আছে, কিন্তু ব্রাশ টুলটা একটু মোটা হয়ে আসছিল, এটা একটু চিকন হয়ে আসতেছে। এই যে মোটা করা যাবে, আপনি স্ট্রোকটাকে সিলেক্ট করবেন, স্ট্রোকটাকে বাড়াইলেই এটা মোটা হবে। একই লাগতেছে, কিন্তু এক একটা এক এক সময় কাজে লাগবে। দেন আসি বোল্ড ব্রাশ টুল। বোল্ড ব্রাশ টুলের কাজে ব্রাশ টুলের মতোই, কিন্তু ওইটা আরেকটু চিকন হয়ে আসতেছিল, এটা আরেকটু মোটা হয়ে আসবে। ঠিক আছে, আচ্ছা ব্রাশ টুলটা রাখি, দেন আসি ইরেজার টুলে। ইরেজার টুলের কাজ তো বুঝতেই পারতেছেন, আপনি কোন একটা এরিয়াকে ইরেজ করতে পারবেন। ঠিক আছে,
ইরেজার টুলের মধ্যে আছে সিজার টুল। সিজার টুলের কাজ হলো কোনো এরিয়াকে কাট করতে পারবেন। লাইক সিজার টুলে কাজ করতে হলে আগে সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করলাম। ও আরেকটা জিনিস যেটা বোল্ড ব্রাশ টুলটার কালারটা হবে আপনার ফিলে। নর্মাল ব্রাশ টুলের কালারটা হচ্ছিল স্ট্রোকে, বোল্ড ব্রাশ টুল দিয়ে যখন কাজ করবেন সেটার কাজটা হবে ফিল। ঠিক আছে, ফিলটা আপনার একটু মোটা করে দেখাবে। আর সিজার টুল যেটা বলতেছিলাম, সিজার টুলটা দেখাচ্ছি। ধরেন আমি একটা রেক্টেঙ্গুলার নিলাম, সিজার টুলটাকে সিলেক্ট করলাম। আমি চাচ্ছি এই রেক্টেঙ্গুলারটাকে দুইটা ভাগে ভাগ করে ফেলবো। তো এখানে একটা কাট করতে চাচ্ছি, মানে যেহেতু ভাগ করব সেহেতু আমার কাট করতে হবে। তো কাট করার জন্য মাঝখানে এইখানে একটা দিলাম পয়েন্ট, এখানে একটা পয়েন্ট দিলাম, দুইটা ক্লিক করলাম জাস্ট উপরে নিচে। এখানে আমার রেক্টেঙ্গুলারটা ভাগ হয়ে গেছে। মানে সিজার টুল দিয়ে চাইলে আপনি কাপড় যেমন কাটে বা কাগজ যেমন কাটে এইভাবে কাটতে পারবেন। দেন আসি নাইফ টুল। নাইফ টুলের কাজটাও সেম, আপনি চাইলে কাটতে পারবেন। জাস্ট সিজার টুল দিয়ে ক্লিক করে কাটতে পারছেন, আর নাইফ টুল দিয়ে ক্লিক করে ড্রাগ করে কাটতে হবে আপনার। ঠিক আছে, মাউসটাকে ড্রাগ করে কাটতে হবে। নর্মালি সিজার টুল আর নাইফ টুল তেমন একটা কাজে লাগে না, ম্যাক্সিমাম ক্ষেত্রে ইরেজার টুলটাই আপনার কাজে লাগবে। তাও দেখাই দিলাম যেহেতু টুকটাক কাজে লাগে। দেন আসি রোটেট টুলে। রোটেট টুল দেখার আগে আমি এগুলোকে ডিলিট করে দিই। আমি একটা রেক্টেঙ্গুলার নিচ্ছি। রোটেট টুলের কাজ হলো, মুভ সিলেকশন টুলের আরেকটা যে অপশন দেখায়নি, সেটা হলো আপনার যখন মাউসের কার্সরটা একটু বাইরের দিকে নেবেন। আমরা এই পর্যন্ত দেখছিলাম যে ছোট বড় করা যায়। যখন এটাকে একটু বাইরের দিকে নেবেন, দেখবেন যে মাউসের কার্সরের আইকনটা আবার চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হইলে এখন যদি এটাকে চান মাউসের লেফট বাটনটা ক্লিক করে রোটেট করতে, চাইলে রোটেট করতে পারবেন সিলেকশন টুল দিয়ে। তো সিলেকশন টুল দিয়ে, শুধুমাত্র সিলেকশন টুল দিয়ে যখন আপনি কোনো অবজেক্টকে রোটেট করছেন, সেটা আপনার ধরেন এই যে রেক্টেঙ্গুলারটা, এইটার যে সেন্টার পয়েন্টটা আছে, এইটাকে কেন্দ্রবিন্দু ধরে সে রোটেট হচ্ছে। আপনি যদি রোটেট করেন দেখেন এই যে মাঝখানটার কোনো চেঞ্জ হচ্ছে না, বাকি সবকিছু চেঞ্জ হচ্ছে, মাঝখানটা যেখানে ছিল সেখানেই আছে। তো রোটেট টুলটা দিয়ে অ্যাকচুয়ালি করা যায় এই যে কেন্দ্রবিন্দু, মানে যে কেন্দ্রবিন্দুটা যে আছে, জ্যামিতি তো সবাই পড়ছি, কেন্দ্রবিন্দু তো বুঝেন। তো এই যে কেন্দ্রবিন্দুটা আছে, কেন্দ্রবিন্দুর ইংলিশটা কি বলে অ্যাকচুয়ালি, আমি পেটে আছে মাথায় আসতেছে না, ভুলে গেছি। আচ্ছা, সেন্টারই বলে আর কি, কিন্তু এটা আরেকটা সিনোনিম আছে হয়তো। আচ্ছা যাক, আমরা বাংলায় বলি। তো এই, হ্যাঁ আচ্ছা, কেন্দ্রবিন্দুটা আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন এই রোটেট টুল দিয়ে। লাইক এইখানে এখন এটা মাঝখানে দেখাচ্ছে, আমি যদি ধরেন এটা সিলেক্ট করা ছিল সিলেকশন টুল দিয়ে, অবশ্যই সিলেক্ট করা থাকতে হবে, সিলেক্ট করা ছিল, দেন আমি রোটেট টুলটাকে সিলেক্ট করছি। দেখেন আপনার এইখানে এই যে মাঝখানে যে মিডল পয়েন্টটা আছে, এইটাকেই আপনার দেখাচ্ছে, সিলেক্ট করা দেখাচ্ছে, যে এখন যদি রোটেট করেন এইটাকে ধরেই আপনার রোটেটটা হবে। তো আমি চাইলে এই পয়েন্টটাকে যে কোনো একটা কর্নারে বা যেখানে খুশি সেইখানে দিতে পারি। আমি চাচ্ছি যে লেফট সাইডে যে ডাউন কর্নারটা আছে এইটাকে নিব, বটম কর্নারটাকে নিব। তো আমি বটম কর্নারের উপরে মাউসের লেফট বাটনটা ক্লিক করছি, দেখছেন এইখানে যে একটা মার্ক করা ছিল, মার্কটা এখন এই যে লেফট কর্নারে চলে আসছে, বটম কর্নারে। দেন এখন যদি চাই এটাকে রোটেট করতে, রোটেট করতে পারবো। এখন রোটেট হচ্ছে কিভাবে বোঝা যাচ্ছে কি? আগে রোটেট হচ্ছিল সেন্টারটা ধরে, এখন রোটেট হচ্ছে এই কর্নারটাকে ধরে। ঠিক আছে, এক্সকিউজ মি আপু, আমি ক্লাস নিচ্ছি আপু, 1টার দিকে। আচ্ছা আপু, আচ্ছা। বেশি বেশি মডিফিকেশন কি? হুম, এখন নোটগুলো তো এইভাবে দেওয়া ছিল যে আমি দেখছি নোট ছিল একটা, কিন্তু ওইখানে তো লেখা ছিল যে ওদের যে প্যাকেজগুলো এটার একটা সীমাবদ্ধতা লেখা ছিল, এর জন্য আমি দিয়ে দিছিলাম আর কি।
আচ্ছা আচ্ছা। আ- জি জি। আচ্ছা, ওকে আপু, ওকে আপু। আচ্ছা, তো রোটেট টুলটা বুঝলাম। দেন আসছে রিফ্লেক্ট টুল। রিফ্লেক্ট টুলের কাজটা অ্যাকচুয়ালি এখান থেকে হয় না, আমরা করি না। তো আপাতত এখান থেকে আমি যেহেতু টাইম কম, আমি ওইখান থেকে স্কিপ করে যাচ্ছি। এখানে আছে স্কেল টুল, শার্প টুল, না শেয়ার টুল, দেন আছে রিশেপ টুল, দেন আছে আর কি, আরো কিছু টুল আছে। এইগুলার কাজ আমরা আপাতত দেখব না এখানে। যে ম্যাশ টুল পর্যন্ত, এখান থেকে শুরু করে ম্যাশ টুল পর্যন্ত এই কয়টা টুল আমরা স্কিপ করতেছি। নর্মালি আপনাদের কাজে লাগবে না, তাও যদি কাজে লাগে আমি দেখাই দিব। যদি কাজের ক্ষেত্রে কাজে লাগে সেক্ষেত্রে আমি দেখাই দিব। তারপরে এইখানে আরো কিছু টুল স্কিপ করব, এই যে নিচে এই তিনটা টুল স্কিপ করব। ঠিক আছে, বাকি যে টুলগুলো আছে এইগুলো নিয়ে আমরা আলোচনা করতেছি। রোটেট টুলের পরে আমরা দেখব গ্রেডিয়েন্ট টুল। গ্রেডিয়েন্ট টুলের কাজটা হলো আপনার, ধরেন এইখানে যে কালারটা আছে এটা সলিড কালারে আছে। তো আমরা অনেক ডিজাইন দেখবেন যে একটা অবজেক্টের মধ্যে অনেকগুলা কালার দেওয়া থাকে, দেখছেন? সেই অপশনগুলো অ্যাকচুয়ালি, সেই কাজটা করা হয় অ্যাকচুয়ালি গ্রেডিয়েন্ট দিয়ে। ঠিক আছে, ওই গ্রেডিয়েন্টটাকে আবার সে সাইজ করার জন্য এই গ্রেডিয়েন্ট টুলটা কাজে লাগে। আমি গ্রেডিয়েন্ট টুলটা যদি দেখাই, এখানে আগে গ্রেডিয়েন্ট করে নিতে হবে। তো এইটাকে আমি আগে গ্রেডিয়েন্ট করে নিলাম। দেখছেন একটা অবজেক্টের মধ্যে আমার দুইটা কালার চলে আসছে, একটা সাইড ব্ল্যাক দেখাচ্ছে, একটা সাইড হোয়াইট দেখাচ্ছে। এগুলা চেঞ্জ করা যায়, কিভাবে চেঞ্জ করবেন যেদিন কালারের ক্লাস নেব সেদিন বলে দিব। তো এইগুলার সাইজ করার জন্য গ্রেডিয়েন্ট টুলটা কাজে লাগে। ঠিক আছে, অ্যাঙ্গেলটা চেঞ্জ করার জন্য। দেন আসি আই ড্রপার টুল। আই ড্রপার টুলের কাজ হলো, ধরেন এখানে আমার একটা গ্রিন কালার একটা অবজেক্ট নেওয়া আছে, আর আরেকটা কালার আছে গ্রেডিয়েন্টের উপরে একটা অবজেক্ট আছে। তো আমি চাচ্ছি যে এই অবজেক্টটাকে আমার গ্রিন কালারে কনভার্ট করব, কালারটা হুবহু কপি হয়ে যাবে। তো আগে ওই অবজেক্টটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আই ড্রপার টুলটা নিব, নেওয়ার পরে যেই কালারটা আমি কপি করতে চাচ্ছি হুবহু এটার মধ্যে ক্লিক করলে আমার কালারটা অটোমেটিক এখানে চলে আসছে। ঠিক আছে, আমি জাস্ট টুলটা নিছি, ক্লিক করছি, আমার যে অবজেক্টটা সিলেক্ট করা ছিল ওইটার মধ্যে এই কালারটা চলে আসছে। আবার যদি বাইরে ক্লিক করি এটা গ্রে হয়ে গেছে। ঠিক আছে, কোনো কালারকে কপি করতে পারবেন আই ড্রপার টুল দিয়ে। আরেকটা কাজ করতে পারবেন, সেটা হলো তোমার টেক্সট যদি নেই, টেক্সট নিলাম, এইটা একটা টেক্সট থাকলো, এইটা একটা টেক্সট থাকলো। মানে এই টেক্সটটা দুইটা অপশনই দেখাচ্ছি। এটার কালার করলাম আমি গ্রিন, এটার কালার ব্ল্যাকই থাকলো, আর ফন্টটা অন্য থাকলো। এই যে দেখেন দুইটা ফন্ট কিন্তু আলাদা, এটার ফন্ট একটা, এটার ফন্ট আরেকটা। আমি চাচ্ছি যে আমি যে নিচে যে লেখাটা আছে এটা সেম টু সেম এই ফন্টটাও নিবে, এই কালারটাও নিবে। তো এটা করার জন্য নিচে টেক্সটটাকে সিলেক্ট করলাম, আই ড্রপার টুল নিলাম, জাস্ট এই টেক্সটের উপর ক্লিক করব, আমার ওই ফন্টটাও নিয়ে নিছে, টেক্সটের কালারটাও নিয়ে নিছে। ঠিক আছে, এখন এই জায়গায় আমার টেক্সট দুটোটা সেম ছিল এর জন্য টেক্সট সেম দেখাচ্ছে, টেক্সট চেঞ্জ হবে না, জাস্ট ফন্টটা চেঞ্জ হবে আর কালারটা চেঞ্জ হবে। ঠিক আছে, দেন আসি, এখানে আছে আমার হ্যান্ড টুল। সরি, হ্যান্ড টুলের আগে আরেকটা আছে আর্টবোর্ড টুল। আর্টবোর্ড টুলের কাজ হলো, আপনি যে আর্টবোর্ডটা নিছিলেন, একটা আর্টবোর্ড নিছিলেন, এই আর্টবোর্ডটাকে চাইলে আপনি ছোট বড় করতে পারবেন আর্টবোর্ড টুলের মাধ্যমে। এখন ধরেন আপনার একটা সাইজ নেওয়া ছিল 13.89, 13.89, তো আমি 89টাকে বাদ দিয়ে দিতে চাচ্ছি, 89টাকে বাদ দিয়ে দিলাম, ডিলেট। আর এখানে 13.89 এর জায়গায় আমি করলাম এখানে 15, বা
26 করে দিলাম, এন্টার যদি দেই, দেখেন আমার আর্টবোর্ডটা আগে ছিল স্কোয়ার, সরি, আর্টবোর্ডটা আগে ছিল স্কোয়ার, আমি চেঞ্জ করার পরে আর্টবোর্ডটা এখন হয়ে গেছে। ঠিক আছে, এটা কোন বাটন প্রেস করলাম? আর্টবোর্ড টুলের পরে আসতেছে আমার হ্যান্ড টুল। হ্যান্ড টুলের কাজ হলো যে ওয়ার্ক স্পেসটা আছে এটা বিভিন্ন সময় মুভ করা লাগতে পারে, আপনি চাইলে মুভ করতে পারবেন হ্যান্ড টুল দিয়ে। ঠিক আছে, হ্যান্ড টুলটা আমরা নর্মালি এইখান থেকে ইউজ করি না, কিবোর্ডের স্পেস চাপলে আপনার হ্যান্ড টুলটা হয়ে যাবে, স্পেস চেপে ধরে রাখলে হ্যান্ড টুলটা অটোমেটিক সিলেক্ট করে নেবে, তখন আপনি চাইলে এটাকে মুভ করতে পারবেন। আবার স্পেস ছেড়ে দিলে এটা যে টুলটা সিলেক্ট করা ছিল সেই টুলে চলে যাবে। জি হ্যাঁ, স্পেসটা ধরে চাপ দিয়ে ধরে রাখতে হবে। দেন জুম টুলটা তো ফার্স্টেই দেখলাম, আর এখানে ফিল কালার ছিল আর স্ট্রোক কালার ছিল, এটা দেখছি। ঠিক আছে, এইখানে আনুষঙ্গিক কিছু অপশন দেওয়া আছে, এটা যখন যেটা কাজে লাগতেছে আমার তখন সেটা দেখব। ঠিক আছে, তাও আপনারা বাসায় প্র্যাকটিস করেন। এখানে কালারের অপশন দেওয়া আছে, আর যদি কালারের অপশনটা না আসে উইন্ডোতে যাবেন, যে এই জায়গায় দেখবেন কালারের অপশনটা দেওয়া আছে, এটাতে ক্লিক করলেই কালারের অপশনটা চলে আসবে। ঠিক আছে, তো আজকের মতো এইটুকুই। আপনারা চাইলে এখন প্র্যাকটিস করতে পারেন কিছু যদি দরকার হয়, আর যদি না চান তাহলে ক্লাস শেষ আর কি।